করার জন্য। বেসিক্যালি আপনারা দেখবেন যারা অডিট অলরেডি শুরু করেছেন তারা দেখবেন যে যখন অডিট করি আমরা তখন ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা অ্যাকাউন্ট যখন আমরা হাতে পাই তখন ওই অডিট টিমের যে সিনিয়র থাকে ইনচার্জ যিনি আর কি অ্যাকাউন্টসে ধরেন পিএনএল থাকে, ব্যালেন্স শিট থাকে, ক্যাশ ফ্লো থাকে, তো সবগুলোকে কিন্তু আবার অনেকগুলো প্রোগ্রামে ভাগ করে। যেমন ধরেন কেউ পারচেজ দেখবে, পারচেজের সাথে রিলেটেড কি হচ্ছে অ্যাকাউন্টস পেবল, যেহেতু মানে কেনার সাথে পেবলটা রিলেটেড। সো বেসিক্যালি সবসময় যেটা হয় যে পারচেজ দেখবে সে আবার অ্যাকাউন্টস পেবলটাও দেখবে। তারপরে ধরুন রেভিনিউ, এর সাথে রিলেটেড হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, একজনকে এটা দিল। একজন দেখবে হচ্ছে ধরেন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, একজন এইরকম ধরেন অনেকগুলো ভাগ করে। সো আপনি যখন পারচেজ পাচ্ছেন বা রেভিনিউ পাচ্ছেন, পিপি যাই দেখেন, সেগুলোর মধ্যে আবার আরো কিছু অ্যাকাউন্টে আবার ভাগ করে। যেমন ধরেন বা হতে পারে অ্যাডমিন এক্সপেন্স বা বা সেলস মার্কেটিং এক্সপেন্স দেখছেন, ওইখানে ধরেন ইন্টারেস্ট দেখতেছেন, এরকম আর কি। সো প্রথমে হচ্ছে একটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করে, সেগুলো নিয়ে একজন কাজ করবে, সেইখান থেকে আবার একদম অ্যাকাউন্ট ধরে ধরে আমরা অডিট করি। সো আমরা যখন অডিট শুরু করলাম, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এই তিনটা টেস্টিং এর মধ্যে কন্ট্রোল টেস্টিংটা আসলে ম্যান্ডেটরি না, বাট কিছু ক্ষেত্রে এটা না করলে পারা যায় না। ফর এক্সাম্পল গ্রামীণ ফোনের রেভিনিউ টেস্ট করতে গিয়ে আমরা বলছিলাম যে কন্ট্রোল টেস্ট না করে আসলে সাবস্টেন্টিভ দিয়ে শেষ করা যাবে না। সো এই দুটোর মধ্যে বেসিক্যালি রিলেশনশিপ বলছিলাম যে কন্ট্রোল টেস্টিং আর সাবস্টেন্টিভ টেস্টিং হচ্ছে বেসিক্যালি স্মার্টলি অডিট করার জন্য আমরা ইউজ করি। সাবস্টেন্টিভ টেস্টিংটা কমানোর জন্য আমরা কন্ট্রোল টেস্ট করি। সো কন্ট্রোল যদি ইফেক্টিভ থাকে আমরা সাবস্টেন্টিভ টেস্টটা কম করতে পারবো। সো আমরা ধরে নিলাম যে গ্রামীণ ফোনের মতো কোনো একটা বড় অর্গানাইজেশন অডিট করতে গেছে, যেখানে আমরা আসলে কন্ট্রোল টেস্ট করতেই হবে, কিছু করার নেই। আজকে আমরা দেখবো যে কন্ট্রোল টেস্ট করতে গিয়ে আমরা কি কি করতে পারি। আর ইন্টারেস্টিং হবে হচ্ছে সাবস্টেন্ট টেস্টিং এ গিয়ে যখন আমরা দেখবেন যে আমরা যে অডিট করি নরমালি, বা আপনারা যখন করে ফেলছেন অডিট, হয়তো কয়েকটা কোম্পানি করে ফেলতে পারেন, দেখবেন যে আমরা অনেক কিছুই আসলে বাদ দিয়ে ফেলি না জেনে। সো অনেক কিছু করার আছে, খুবই ইন্টারেস্টিং। এই দুইটা দিন, আজকের দিন আর আগামী দিন, এই দুইটা দিন খুবই মজা পাবেন, আই হোপ, স্পেশালি নেক্সট ডে। সো আমরা যেটা দেখছিলাম যে ধরেন আপনি কন্ট্রোল টেস্ট করবেন, সেটা কিন্তু আবার ওই যে বললাম যে প্রোগ্রাম বা অ্যাকাউন্টস ধরে কিন্তু করতে হয়। ফর এক্সাম্পল আপনি ধরেন আমরা ধরে নেই যে টিমের যে কোনো একজন পার্সেস নিয়ে কাজ করবে। সো পার্সেসে কি কি কন্ট্রোল টেস্ট সে করতে পারে সেগুলো নিয়ে আলাপ করি। সেগুলো আলাপ করলে দেখবেন যে বাকিগুলো জানা হয়ে যাবে। হ্যাঁ, সেম জিনিস সবার সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সো আপনি পার্সেস পেয়েছেন, আপনি পার্সেস নিয়ে এখন কাজ করবেন। সো পার্সেস কোম্পানিতে যে অ্যামাউন্টটা অ্যাকাউন্টসে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে যে এত টাকা সে পার্সেস করেছে সারা বছর, সেটা হচ্ছে ভ্যালিডেট করবেন ঠিক আছে কিনা। ভ্যালিডেট করতে গেলে কয়েকটা স্টেজে করবো আমরা। প্রথমে কন্ট্রোল টেস্ট করবো, তারপর সাবস্টেন্টিভে যাবো। সো কন্ট্রোল টেস্ট করতে গিয়ে প্রথমে আপনাদের যেটা করতে হবে, দেখেন ডক্টর জগলুল কিন্তু যেটা করেছিল, পেশেন্ট যারা ছিল তাদের মানে লাইফস্টাইলটা কিন্তু প্রথমে অ্যানালাইসিস করেছে। যে ধরেন একটা মানুষের সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত সে কি কি করে, বেসিক্যালি কি কি করে, মানে ডিফারেন্ট মানুষ তো ডিফারেন্ট জিনিস করে। ঠিক সেম কোম্পানিও কিন্তু ধরেন ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ভাবে অ্যাক্টিভিটিস আছে, পারফর্ম করে, বাট বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু সেম থাকে ম্যাক্সিমাম কোম্পানিতেই। যেমন ধরেন মানুষের অ্যাক্টিভিটিস সারাদিনে কি থাকে, বা প্রসেসটা যদি আমি বলি, এটা অ্যাক্টিভিটিসটাকে আমরা প্রসেস হিসেবে কাউন্ট করি, যে সে সারা প্রথম দিনের শুরু থেকে রাতে ঘুমানো পর্যন্ত একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। সেখানে ধরেন ঘুম থেকে উঠলো, ওঠার পরে ব্রাশটার সব কিছু গুলো, শাওয়ার টাওয়ার নিল, নেওয়ার পরে সকালে কিন্তু ব্রেকফাস্টটা করবেই। তারপরে ধরেন যার যার কাজে সে যাবে, দুপুরে কিন্তু সবাই খাবেই। তারপরে ধরেন আবার কাজ টাজ করবে, ব্যাক করবে বাসায়, হয়তো একটু ঘুরলো ফিরলো, রাত্রে আবার ঘুমাবে। এই যে প্রথম থেকে শুরু করে, বা সকালে একটু এক্সারসাইজ করলো, আবার ধরেন কোন একদিন হয়তো ডক্টরকে দেখালো, অ্যাপয়েন্টমেন্ট থাকবে, বিভিন্ন ধরনের কাজের মধ্যে। সো এই বেসিক যে কাজগুলো যেগুলো সবারই করতে হয়, হ্যাঁ, ঠিক এই প্রসেস যখন আইডেন্টিফাই করবেন একটা কোম্পানির ক্ষেত্রেও, আপনি যখন পার্সেস নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে
যেমন ডক্টর যেগুলো হচ্ছে এই প্রসেসটা প্রথমে আইডেন্টিফাই করছে একটা মানুষ কি কি করে, তারপরে কিন্তু সে কোশ্চেন গুলো করলো যে ধরেন আপনি সকালে এক্সারসাইজ করেন কিনা, ঠিক মতো খান কিনা, ঘুমটা ঠিক মতো হয় কিনা, ডক্টরকে ঠিক মতো চেক আপ করেন কিনা। হ্যাঁ, এইগুলো কিন্তু রিস্ক গুলো সে আইডেন্টিফাই করছে যে এগুলো না করার পসিবিলিটি আছে একটা মানুষের, যেহেতু মানুষের এগুলো করতে হয় কিন্তু এটা ঠিকঠাক মতো করতে পারে কিনা, যে পারবে না তার হচ্ছে রোগ হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক সেম আমরা যখন অডিট শুরু করব, কন্ট্রোল টেস্টিং শুরু করব, তখন ধরেন পার্সেস নিয়ে, তো পার্সেসের একটা প্রসেস থাকবে, পার্সেস আসলে কিভাবে হয়, কোথা থেকে ইনিশিয়েট করে কোথায় গিয়ে শেষ হয়, এটা যখন আমরা জানবো তখন হচ্ছে আমরা ওই পার্সেস নিয়ে বিভিন্নভাবে ইয়া করতে পারবো যে পার্সেসে কি কি রিস্ক থাকতে থাকতে পারে, সেই রিস্ক গুলো মিটিগেট করার জন্য কোম্পানি কি কি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করেছে সেগুলো আমরা টেস্ট করবো। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কাজ। সো এখন থেকে শুরু করে আগামী 2-1 দিন যখন ক্লাস হবে আমাদের, তখন দেখবেন যে একটা কথা খুব ঘুরে ফিরে আসবে, সেটা হচ্ছে রিস্ক। অডিটে যখন আপনি অডিট করবেন তখন মাথায় এটা একদম একদম গেঁথে ফেলেন, আপনি তখনই ভালো অডিটর হবেন যখন আপনি রিস্ক আইডেন্টিফাই করতে পারেন ভালো মতো, যে রিস্ক কি, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা অ্যাকাউন্টস এটাতে যে এটা যে মিস স্টেটমেন্ট আছে, এটা যে বেশি আছে অ্যামাউন্ট বা কম দেখানো আছে বা ঠিকমতো প্রেজেন্ট করা হয় নাই, এই যে রিস্ক, এই রিস্ক আসতেছে কোথা থেকে, মানে কি কি রিস্কের কারণে এইগুলো হতে পারে, যখন ওয়ান্স আপনি এটা আইডেন্টিফাই করা শিখে যাবেন দেখবেন যে আপনি ভালো অডিটর হবেন। সরি এক মিনিট। হ্যালো। হ্যাঁ। সো আপনারা তো ফলো করছেন না। সো ধরেন আমরা যারা অলরেডি এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন, দু একটা অডিট করছেন, তারা একটু বললেন। হ্যাঁ, আমরা যখন পার্সেস সিস্টেমে একটা একটা কোম্পানিতে পার্সেস প্রসেস থাকে যে সে পার্সেস এভাবে করে, ধরে নেই আমি একটা কোম্পানি ম্যানেজমেন্ট বা ধরেন ডিপার্টমেন্ট সে যাই হোক, যে কোনো জিনিস যখন পার্সেস করবে তখন ব্যাক এন্ডে একটা জিনিস সবসময় রাখবেন যে কোম্পানিটা লিগাল নাকি ইলিগাল কাজ করে। অফকোর্স লিগাল কাজ করতে হবে, ইলিগাল কাজ করলে অনেক সমস্যা, মানে কোম্পানি একদম গোয়িং কনসার্ন ইস্যু হয়ে যায়, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। তো যে কোনো একটা পার্সেস যখন করবে তখন ফার্স্ট অফ অল মাথায় থাকবে যে এটা কি আসলে লিগ্যাল কোনো কিছু কিনা। যেমন ধরেন একটা কোম্পানি অপারেট করে কিন্তু সে কিন্তু ড্রাগস কিনতে পারবে না, যেটা হার্মফুল, ড্রাগস কিনে ড্রাগস বেচতে পারবে না। তো এই পার্সেস যখন কোনো একটা অর্ডার আসবে তখন কিন্তু প্রথমেই চিন্তা করবে যে এটা পার্সেসটা কি লিগাল নাকি ইলিগাল হইতে হচ্ছে, বা এটা কি আমার পারমিশন আছে কিনা। ইভেন যেমন ধরেন টেলকোর কথা বলতে পারি, টেলকোতে একটা যখন অফার অফার যখন তারা ইয়া করে, প্যাকেজ যখন অফার করে কাস্টমারকে, সেটার জন্য কিন্তু বিটিআরসি, মানে এটা সবগুলো কোম্পানি দেখবেন একজন রেগুলেটর থাকে। সো টেলিকমের হচ্ছে রেগুলেটর বিটিআরসি, তাদের কাছ থেকে পারমিশন নিতে হয়। সো পারমিশনটা ঠিক মতো আছে কিনা, তাছাড়া ইলিগাল হয়ে যাবে জিনিসটা, এটা পরে ফাইন করবে, এইটা দেখা হয়। আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি, ধরেন একটা ধরেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা রিপোর্টিং যাই বলি, এইখানে 10টা ল্যাপটপ লাগবে। সো রিপোর্টিং ডিপার্টমেন্টের হেড সে তার টিমের সাথে কথা বলছে যে আমাদের কি অবস্থা, কি লাগবে, সবার কাছ থেকে আলাপ টালাপ করে দেখছে যে 10টা ল্যাপটপ লাগবে। রিপোর্টিং টিমের হেড কি করবে, এই ল্যাপটপটা, এই 10টা ল্যাপটপ হচ্ছে পারচেস করার জন্য অর্ডার প্লেস করবে, তাই না? কেউ কি জানেন যে এই যে পারচেস করার জন্য যখন রিপোর্টিং টিমের হেড কি করলো, 10টা ল্যাপটপ হচ্ছে পারচেস মানে পারচেস করার জন্য চিন্তা ভাবনা করতেছে, তো তাকে প্রথমে কি করতে হবে, একটা কোম্পানির হচ্ছে ইয়া থাকে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থাকে, যারা হচ্ছে এগুলো মানে সবসময় কিনে, যে কোনো ধরনের কোম্পানির জন্য হোক বা সেল করার জন্য হোক, যাই হোক, কেনার দায়িত্ব থাকে হচ্ছে পার্সেস এবার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে। তো রিপোর্টিং টিমের 10টা ল্যাপটপ লাগবে, ওরা কিন্তু নিজেরা আসলে কিনবে না, ওরা কি করবে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টকে রিকুইজিশন দিবে। রিকোজিশন দেবে, এটাকে কি কি বলে, পার্সেস। রিকুইজিশন। হ্যাঁ। সো ধরেন আমরা এই যে প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে, দেখেন প্রসেস শুরু হওয়ার আগেই ব্যাক এন্ডে কিন্তু এটা কাজ করছে যে রিস্কি। ধরেন রিপোর্টিং টিমের যে হেড সে সে প্রথমে চিন্তা করবে আমার লাগবে কি, ল্যাপটপ লাগবে। সো এটা কিন্তু লিগেলি সে এটা তার লাগবে, এটা ইলিগেল কিছু না। সো অফকোর্স লিগেল একটা জিনিস চাচ্ছে, এবং সে তখন ওই
সবার সাথে আলাপ করবে যে মানে স্পেসিফিকেশন কি থাকবে। ল্যাপটপ তো ধরেন বিভিন্ন রকমের হয়, যে আমার কোরাই 7 লাগবে, অনেক কোরাই 8 লাগবে, যাই হোক, বা আমার এত র্যাম লাগবে, এত জিবি ইন্টারনাল ইয়া লাগবে, মেমোরি লাগবে, স্ক্রিনটা এমন হবে, স্পেসিফিকেশন মানে প্রোডাক্ট স্পেসিফিকেশন বলা যেতে পারে। রাইট। সো এইটা ডিটেইলসে থাকবে, থাকার পরে হচ্ছে ধর একদম প্রোডাক্ট ডিটেইলসে থাকার পরে ওরা কিন্তু দাম টাম কিছু বলবে না, জাস্ট রিকোয়েস্ট দেবে যে আমার 10টা ল্যাপটপ লাগবে, ল্যাপটপে এই জিনিস থাকতে হবে, স্ক্রিন থাকবে ধরেন 15 ইঞ্চি 16 ইঞ্চি, যাই হোক। সো আপনি যখন পারচেস নিয়ে কাজ করা শুরু করলেন এবং ধরেন ফর এক্সাম্পল আপনি ল্যাপটপ কিভাবে পারচেস করে ওরা সেটা নিয়ে মানে এটাকে একটা ওয়াক থ্রু করা, যে ঠিক আছে একটা স্পেসিফিক পারচেস নিয়ে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবগুলো পারচেস তো সেমই হবে। সো এই 10টা ল্যাপটপ হচ্ছে একটা ওদের বিজনেসে ওই বছরে, যে বছর আপনি অডিট করতে গেছেন যে বছরের, সেই বছর হচ্ছে 10টা ল্যাপটপ কেনা হয়েছিল। সো ওই 10টা ল্যাপটপের স্পেসিফিক আপনি বলছেন যে ঠিক আছে এই ট্রানজাকশনটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। প্রথমে আপনি গিয়ে কথা বলা শুরু করবেন বিভিন্ন ডিপার্টমেন্টে, অথবা থাকতে পারে যে স্পেসিফিক একজন হয়তো আপনাকে ট্যাগ করায় দিবে যে সবকিছু জানে, তার সাথে কথা বলতে পারেন। তার সাথে কথা বলার পরে আপনি আরো যদি মোর ডিটেলস জানতে চান স্পেসিফিক ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে পারেন আরো ডিটেলস জানার জন্য। সো আমাদের কিন্তু জানতে হয় অনেক বেশি, এটা মাথায় রাখবেন। যত বেশি জানবেন তত হচ্ছে আপনার কাজ ইজি হবে, তত আপনি অবজারভেশন বের করতে পারবেন। সো আপনি কথাবার্তা বলে দেখলেন যে এই কোম্পানিতে পারচেস করার ক্ষেত্রে প্রথমে কি হয়, একটা পারচেস রিকোয়েজিশন হয়, ঠিক আছে। সো আমরা এটাকে পিআর লিখলাম। এবার আসেন, আমি একটু আগে বলছিলাম যে ধরেন আপনি যখন, আমরা একটা একটা করেই যাই পুরোটা শেষ করার আগে। সো পারচেস রিকুইজিশন আপনি যখন দেখলেন যে ঠিক আছে প্রসেসের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আমার পারচেস রিকুইজিশন দেয়। সো এই রিকুইজিশনে অ্যাজ অ্যান অডিটর আপনি ধরেন কোম্পানি তো কোম্পানির মতো করে রিস্ক বের করে করে সেখানে কন্ট্রোল বের মানে ইমপ্লিমেন্ট করছে। আপনার কাছে কি মনে হচ্ছে, যে কোনো একজন বলেন যে এই পারচেস রিকুইজিশনে রিস্ক কি থাকতে পারে? আমরা বলছি যে আমরা রিস্ক নিয়ে কাজ করবো। রিস্ক যখন আমরা বুঝতে পারবো তখন হচ্ছে এর সাথে কন্ট্রোল কি সেটা কিন্তু দেখবেন যে অটোমেটিক বের হয়ে যাবে। স্যার পারচেস রিকোয়েজিশন স্যার ওনাদের যে অথরাইজ ওনাদের অ্যাপ্রুভ থাকতে হবে স্যার। আচ্ছা, ওটা ধরেন আপনি কন্ট্রোলের কথা বলে ফেললেন, আমি বলছিলাম যে স্টেপ বাই স্টেপ যাবো যে রিস্ক কি আগে। মানে এই পারচেস রিকোয়েজিশনে 10টা ল্যাপটপ যেটা বলতেছে লাগবে, ধরেন পারচেস রিকোয়েজিশনটা প্রিপেয়ার করে ফেলছে। এখন আপনি ম্যানেজমেন্টের একজন মানুষ, ধরেন আপনি কোম্পানির মালিক, আপনি দেখলেন যে রিপোর্টিং টিমের হেড বলতেছে কি যে আমার 10টা ল্যাপটপ লাগবে আমার টিমের। সো আপনি এটার একটা রিকোয়েজিশন পেয়েছেন, পাওয়ার পরে আপনার মাথায় প্রথমে কি আসবে? ফিজিক্যাল ভেরিফিকেশন। ওটা তো কেনার পরে, এখনো কিন্তু কিনে নাই স্যার। আদৌ ল্যাপটপ গুলো লাগবে কিনা সেটা আমি চিন্তা করব। ফ্যান্টাস্টিক, এক্স্যাক্টলি। যেহেতু আমরা এখনো কিনেই নাই, আমরা জাস্ট একটা রিকোয়েজিশন পেয়েছি। সো এই লেভেলে আমার রিস্ক কি? এই লেভেলের রিস্ক হচ্ছে যে ও যে 10টা বলতেছে ল্যাপটপ আসলে 10টা লাগবে কিনা। দেখা যেতে পারে যে ধরেন রিপোর্টিং টিমের হেডের হচ্ছে একটা বাচ্চা আছে, সে মাত্র স্কুলে অ্যাডমিশন নিয়েছে, স্কুলের টিচার বলছে যে সবারই একটা ল্যাপটপ লাগবে। তো সে আসলে দেখছে তার টিমে লাগবে 9টা, সে 10টা অর্ডার দিয়ে ফেলতেছে, যে একটা হচ্ছে পার্সোনাল সে ইউজ করবে, ঠিক আছে না? এটা কিন্তু একটা রিস্ক। আবার জি আপনি ওইটা কি ফিজিক্যাল ভেরিফিকেশনের ভিতরে পড়ে নাকি, যে আমার 10টা ল্যাপটপ লাগবে কিনা এটা যে কনফার্ম করবে? এটা কনফার্ম করে কি এখন আসি এই স্টেজে, মানে প্রসেস মাত্র রিকোয়েজিশন দিচ্ছে। আমি কিন্তু কেনার পরে যখন ল্যাপটপটা আমার অলরেডি আমার অফিসে ঢুকবে, তারপরে দেখবো যে ল্যাপটপ ঠিকঠাক আছে কিনা, তার জন্য আমরা ভেরিফিকেশন করব। থ্যাংক ইউ। সো ওইটা হচ্ছে পরের স্টেজে গিয়ে, কিন্তু আপনি কোন স্টেজে আছেন? আপনি এখন স্টেজে আছেন যে এখনো আপনি কেনেনই নেই, যেহেতু কেনেন নাই তো ফিজিক্যালি জিনিসটা নাই, ভেরিফাই করবেন কি? সো এই মুহূর্তে আপনার রিস্ক হচ্ছে যে আমি যে কিনবো 10টা, সেই 10টা কেনা আমার দরকার আছে কিনা আদৌ। রিস্ক হচ্ছে যে আমি কিনে ফেলতেছি, কোম্পানির জন্য খরচ বেশি হয়ে যাচ্ছে আননেসেসারি। এই হচ্ছে আমার রিস্ক, ঠিক আছে? এবং এই রিস্কটা মিটিগেট করা কিভাবে মিটিগেট করা যায়? একদম ওয়াইডলি কোম্পানিগুলোতে কি করে, অনেক ধরনের কন্ট্রোল আপনি পাবেন অনেক কোম্পানিতে, বাট আমরা কথা বলবো যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো হাই লেভেলে কি কি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করে, এবং আমাদের সব কন্ট্রোল দেখার দরকার নেই, হাই লেভেলে কন্ট্রোল দেখলেই হবে।
সো এখন ম্যানেজমেন্ট চিন্তা করলো যে এখানে একটা রিস্ক থাকতে পারে কি, যে ওই রিপোর্টিং টিমের যে হেড, সে তো আমার পারচেজ রিকুইজিশন হচ্ছে, তো সে এখানে একটু ইয়া করতে পারে যে একটা বেশি দিতে পারে তার পার্সোনাল ইউজের জন্য। স্পেসিফিকলি এটা কি আসলে 10টায় লাগবে নাকি 9টা লাগবে নাকি 8টা হলে হবে, এটা একজনকে দায়িত্ব দেওয়া। এবং ইন্টারেস্টিং হচ্ছে দেখবেন যে সব জায়গাতে সেগ্রিগেশন ডিউটিটা বেশি পাবেন। সো ম্যানেজমেন্ট কি করলো যে এখানে একটা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলো যে শুধুমাত্র একজন পার্সেস রিকুইজিশন ইস্যু করতে পারবে না। সো পার্সেস রিকুইজিশন করতে গেলে ধরেন রিপোর্টিং টিমের হেডের হচ্ছে একটা উনি রিকুইজিশন দিবে, বাট ওটা কয়েকজন ভেরিফাই করবে। সো একজন পার্সেস রিকুইজিশনটা প্রিপেয়ার করবে, যে সবসময় যেটা আমরা বলছি প্রিপেয়ারার আর হচ্ছে রিভিউয়ার। সো প্রিপেয়ার করার পর একজন রিভিউ করে দেখবে যে আসলে 10টায় লাগবে কিনা, তাই সে কথা বলবে। ধরেন একজন রিভিউয়ার সেট করা দেওয়া আছে, যখনই পার্সেস রিকুইজিশন কোনো কিছু আসবে তখন সাথে সাথে ইনিশিয়ালি প্রথমে এটাকে কিনার পরবর্তী স্টেপে যাওয়ার আগে দেখে নিবে যে ও যে 10টা চাচ্ছে 10টা লাগবে কিনা। ও তখন কথা বলবে ওর টিমের সাথে। ধরেন বাইরের একজনকে দায়িত্ব দিল, হয়তো প্রকিউরমেন্ট টিমের হেডকে বললো যে আপনি একটু দেখে দিন তো যে 10টায় লাগবে কিনা। সে ডিপার্টমেন্টের সাথে কথাবার্তা বলে দেখলো যে না, কার ল্যাপটপ নষ্ট, বা ফিক্সড অ্যাসেট টিমের কেউ থাকতে পারে এটার দায়িত্বে, যে যেহেতু ফিক্সড অ্যাসেট রিলেটেড জিনিস, সে যখন রিকুইজিশনটা প্লেস করবে রিপোর্টিং টিম, তখন ফিক্সড অ্যাসেট টিমের হেড হয়তো দেখে দিল যে ওর 10টায় লাগবে কিনা, দেখে ওকে করে দিল ফাইন 10টায় লাগবে, আমি দেখলাম। সো রিভিউ করে ও সাইন করে দিল। প্রথমটা রিস্ক কি ছিল? রিস্ক ছিল যে আননেসেসারি পারচেজ হচ্ছে কিনা, এবং এটার জন্য আমরা কি দেখলাম যে অ্যাপ্রুভাল সিস্টেম কোম্পানিতে আছে, যে একজন হচ্ছে রিকুইজিশন প্লেস করবে, একজন অ্যাপ্রুভ করবে যে ইয়েস এটা আমার 10টায় কিনা যায়। বা সে যদি মনে করে যে না 10টা না কিনে 9টা কিনলেও হবে, সে তখন বলবে যে তুমি 9টা করো। সে তখন অ্যামেন্ড করে 10টা থেকে 9টা করবে, 9টা করে তখন অ্যাপ্রুভাল দিবে। ঠিক আছে, ওয়ান্স ইট গেটস অ্যাপ্রুভাল, তখন কিন্তু এটা একটা ভ্যালিডি হয়ে গেল, পারচেজ রিকুইজিশন হয়ে গেল। সো ধরলাম যে 10টা ল্যাপটপ লাগবে, স্পেসিফিকেশনটা ঠিক আছে, যে অ্যাপ্রুভার সে দেখে অ্যাপ্রুভ করে দিল। আপনারা কি ইনিশিয়ালি যদি না বুঝেন তাহলে কিন্তু পরে গুলো আগানো যাবে না, এই একটা জিনিস দিয়ে কিন্তু সবই বুঝে ফেলবেন। সো আমরা যখন অডিটর হিসেবে যখন যাব কোম্পানিতে, তখন পারচেজ সিস্টেম যখন দেখতেছিলাম, পারচেজ যখন প্রসেস দেখতেছি, প্রসেসের ইনিশিয়ালি স্টেজটাই আমরা দেখলাম পারচেজ রিকুইজিশন। তো সেখানে আমরা অডিটররাও চিন্তা করলাম যে এখানে রিস্ক আছে এইটা, বা দেখবেন তখন ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন যে তারাও এই সেম রিস্কই ফিল করে, এবং এই রিস্কের জন্য তার এই কন্ট্রোলটা তাদের আছে। কি কন্ট্রোল আছে তাদের? আছে যে একজন হচ্ছে প্রিপেয়ার করে, একজন অ্যাপ্রুভ করে। আমার অডিটর হিসেবে কাজ কি, এই পারচেজ রিকুইজিশনটা নিলাম, নিয়ে দেখলাম যে এখানে একজন প্রিপেয়ার করছে, সে সাইন করলো, কোন ডেটটা দেখলেন, আর একজন যে অ্যাপ্রুভ করছে তার প্রমাণ হিসেবে সেও পাশে অ্যাপ্রুভাল উপরে একটা সাইন আছে। তারা তো ডে টু ডে কাজগুলো করছে, আপনি তো দেখেন নাই, বাট আপনি ডকুমেন্ট দেখে বুঝতে পারতেছেন যে এই কাজটা ঘটছে এখানে, যেহেতু সাইন আছে। সো এটা হচ্ছে আপনি দেখে ফেললেন। এই যে টেস্ট, এইটাই কিন্তু টেস্টিং, যে আপনি হচ্ছে ডকুমেন্টটা নিলেন, নেওয়ার পরে আপনি আপনার এটা ফটোকপি করে রাখতে পারেন। সো পারচেজ রিকুইজিশন লেভেলে আমরা রিস্ক দেখলাম, এবং এই রিস্কের কি কন্ট্রোল, অনেক কন্ট্রোল থাকতে পারে, আমরা একটা কন্ট্রোল নিয়ে আলাপ করলাম। এবার আসি যে প্রসেসটা তো আগাবে, এখনো তো কেনা হয় না, কেনা শেষ পর্যন্ত আমরা দেখবো কি হয়। সো রিকুইজিশন যখন পেয়ে গেল, এই রিকুইজিশন এখন কি করবে, কিনবে কে? একটু আগে বলছে যে নর্মালি কেনা দায়িত্ব থাকে কারা, হচ্ছে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। সো রিকুইজিশনটা অলরেডি অ্যাপ্রুভ হওয়ার পরে একটা টাইম লাইন আছে, সেই টাইম লাইনের মধ্যে ধরেন প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কাছে যাবে। এটা বড় বড় কোম্পানিগুলোতে ফাইল চালাচালি করে না, নর্মালি এইগুলো হয় হচ্ছে সিস্টেমে, হয়তো কোনো ফিজিক্যাল কোনো কাগজ নাই, দেখবেন সিস্টেমেই হয়তো 10টা ল্যাপটপ লাগবে, রিকুইজিশন দিয়ে রাখছে, সিস্টেমেই অ্যাপ্রুভ করার সিস্টেম আছে, যে অ্যাপ্রুভার সে অ্যাপ্রুভ দিয়ে রাখছে, যখন টিক দিয়ে ফেলবে তখন হচ্ছে সিস্টেমেই এটা চলে যাবে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কাছে। এবার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কি করবে, সে ধরেন এই 10টা ল্যাপটপের অর্ডার পেল ফ্রম রিপোর্টিং টিম, তার তখন 10টা ল্যাপটপ কিনতে হবে। কিনতে গিয়ে সে প্রথমে অবশ্যই যেমন ইসের মতো আমরা ডক্টর জরুল লেভেলে দেখছিলাম যে পেশেন্ট কার কাছে পাঠাবে তার জন্য বিডিং চেয়েছে অনেকগুলো ডক্টরের কাছে। সো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টটা কিন্তু প্রথমে বিডিং চাবে, ধরেন 10টা ল্যাপটপ লাগবে, দেখবে যে মার্কেটে ভালো ল্যাপটপ প্রোভাইডার কারা, হয়তো 3 জন 4 জন 5 জন, যাই হোক 10 জন। কেউ কি কোশ্চেন করতে চাচ্ছিলেন? স্যার এটা কি কোটেশন বলা যেতে পারে? কোটেশন, হ্যাঁ কোটেশন, রাইট, কোটেশন বা বিড একই কথাই।
সো সে কোটেশন চাবে ধরেন 3টা কোম্পানির কাছ থেকে। হ্যাঁ, সো আমরা এখন ধরেন কোটেশনে লিখলাম, কোটেশন চাবে। এখন বলেন ম্যানেজমেন্ট ধরেন এখন কিন্তু রিকুইজিশনের ওই জায়গাটা আমরা রিস্কটা মিটিগেট করে ফেলছি। এবার আসছে হচ্ছে এই কোটেশন যখন চাচ্ছে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের হেড হচ্ছে ধরেন 3টা কোম্পানির কাছে কোটেশন চাইলো। এই কোটেশন চাওয়ার সময় এখানে কি রিস্ক থাকতে পারে? ধরেন বিজনেসের দিক থেকে চিন্তা করেন যে বিজনেস কি লস করতে পারে বা কি ঘটনা ঘটতে পারে এখানে, যদি কোন ম্যানিপুলেশন করতেছে, কি মার্কেট প্রাইসের থেকে বেশি প্রাইসে ক্রয় করতে পারে, যে বেশি প্রাইস বিট করেছে তার কোটেশন অ্যাকসেপ্ট করতে পারে, বাট অ্যাকচুয়াল মার্কেট প্রাইস কম ছিল, অথবা লোয়ার কোয়ালিটির প্রোডাক্ট অ্যাকসেপ্ট করেছে। এই দুইটা রিস্ক স্যার এখানে থাকতে পারে। রাইট, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। কম দামে স্যার ভালো প্রোডাক্ট, স্যার সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্রোডাক্ট কিভাবে কেনা যায়, ভালো প্রোডাক্ট পাচ্ছে কিনা সেটা হচ্ছে রিস্ক। আরো যদি আমি আরো এটাকে ইন্টেন্সড করে ফেলি, যে এটাকে আরো বেশি আমি কি বলে ধরেন সন্দেহজনকভাবে আমি চিন্তা করি বেশি করে, সেটা কি হয়, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে মানুষ এদেরকে কেউ বিশ্বাস করতে চায় না। মানে এখানে একটু চুরি করার বেশি, স্কোপ বেশি। হ্যাঁ, স্কোপ বেশি থাকে। এই জন্য দেখবেন যে আপনি যখন অডিট করতে যান, আপনার সাথে রিপোর্টিং টিমের লোকজন যত পোলাইটলি কথা বলবে বা সাহস করে কথা বলবে, এই একটা ডিপার্টমেন্ট যেখানে গেলেই আপনাকে ভয় পাবে, ওরা কথাই বলতে চাবে না ঠিক মতো, ওরা ভাববে যে মনে হয় ধরতে আসছে, কারণ যে চোরের মন পুলিশ। হ্যাঁ, যত ঝামেলা তো স্যার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টই হয়। রাইট, এবং ধরেন এই যে স্ক্যান্ডাল গুলো কিন্তু নরমালি এই ডিপার্টমেন্ট গুলোতে হয়, কারণ কি এই ডিপার্টমেন্টের সুযোগ আছে, ওরা হচ্ছে রাইট, ওরা তো ধরেন এই যে যেহেতু কিনার সাথে ক্যাশ রিলেটেড, সো ওইখানে একটা ম্যানিপুলেট করার বা ওইখানে চুরি করার সুযোগ বেশি। রিপোর্টিং টিমে এই সব সুযোগ নাই, থাকলে আমরা করতাম হয়তো। সো প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে এই ঝামেলাটা বেশি হয়। সো ম্যানেজমেন্ট কিন্তু চিন্তা করবে, আচ্ছা এমন হতে পারে যে এটা ইভেন এই ঘটনাগুলো ঘটছে অলরেডি, এবং এগুলোর জন্য আলাদা অ্যাসাইনমেন্ট হয়, এটাকে বলে যে ফরেনসিক অডিট। মানে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট একটা জিনিস কিনছে, সেই কেনাটা হচ্ছে এখানে 2 নম্বরই হয়েছে, এগুলো নিয়ে আলাদা অ্যাসাইনমেন্ট হয়, আমরাই করি। এটার একটা এক্সপিরিয়েন্স আছে, অন্য এক সময় শেয়ার করবো না। সো ধরেন ম্যানেজমেন্ট চিন্তা করলো, আচ্ছা এমন হতে পারে যে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট যে হেড, সে কি করলো, সে তার ভাইয়ের একটা হয়তো ল্যাপটপের দোকান আছে, আপন লোক, তার কাছ থেকে কিনলো। দেখা গেল যে ল্যাপটপের দাম হচ্ছে 80,000 করে, সে হয়তো 1 লাখ করে কিনছে, তো 20,000 টাকা তার ভাইয়ের লাভ হয়েছে। অথবা অন্যজনের কাছ থেকে কিনলো, সে বেশি দাম দিয়ে কিনে তার সাথে হয়তো কথাবার্তা বলে রাখলো, ভাই আপনার দাম তো 80,000 টাকা, আপনি 1 লাখ টাকা করে ইনভেস্ট করেন, আপনি 5,000, 15,000 আমি আপনাকে দেবো 85,000। ধরেন এরকম অনেক অ্যারেঞ্জমেন্ট করতে পারে। সো এটা একটা রিস্ক। অথবা সে হয়তো মার্কেট যাচাই না করে, ধরেন সে আসলে ভালো মানুষ, সে এই ধরনের চুরিতে যায় নাই, কিন্তু সে মার্কেট যাচাই না করেই হয়তো যে কোনো একজনের কাছ থেকে কিনে ফেলছে, সো এখানে বেশি প্রাইস দিয়ে কেনার সম্ভাবনা আছে। সো অনেকগুলো রিস্ক থাকে এইসব ক্ষেত্রে। তো ধরেন আমরা বেসিক্যালি 2টা রিস্ক ধরি। এক হচ্ছে যে একজনের কাছ থেকে সে কিনছে বেশি দাম দিয়ে, এটা মিটিগেট করার জন্য আমরা কি করতে পারি, সবাই যেমন মিনিমাম 3 জনের কাছ থেকে বা মিনিমাম 4 জনের কাছ থেকে কিনতে হবে। ধরেন একটা প্রসেসের মধ্যে কন্ট্রোল দিয়ে দিল, 3 জনের কাছ থেকে কোটেশন নিতে হবে মিনিমাম, এবং ওই কোটেশন গুলো সে অ্যানালাইসিস করবে যে কে কত প্রাইস চাচ্ছে, কার স্পেসিফিকেশন কেমন, কার মার্কেট রেপুটেশন কেমন, সেগুলো যাচাই বাছাই করে সে একজনের কাছ থেকে কিনবে। সো ওই রিস্কটা মিটিগেট হচ্ছে যে যার তার কাছ থেকে কিনলো না। আর একটা কন্ট্রোল থাকে এখানে, কোম্পানি কি করে, ধরেন ইনিশিয়ালি একটা কি কি কোম্পানি নরমালি পারচেস করে, সেই রিলেটেড যারা ভেন্ডরস আছে, যারা সেল করে, তাদের খোঁজ খবর নিয়ে একটা লিস্ট করে যে এরা হচ্ছে ভালো ভালো সাপ্লায়ার। সো ভালো ভালো সাপ্লায়ার যাদের রেপুটেশন আছে, ভালো জিনিস দেয়, তাদের একটা লিস্ট অলরেডি তারা করে ফেলে, ওই লিস্টটা আবার অ্যাপ্রুভ করে ফেলে কোম্পানিতে। এটাও কিন্তু কন্ট্রোল। সো যখন ল্যাপটপের পারচেস করা লাগবে, তখন হচ্ছে ওই প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের হেড যা তার কাছ থেকে ল্যাপটপ কিনতে পারবে না, তাদের যে অ্যাপ্রুভড ভেন্ডর যেগুলো সিস্টেমে অলরেডি আছে, যে ল্যাপটপ কিনতে চাইলে এদের কাছ থেকে কিনতে হবে, যেটা কিন্তু অনেক প্রসেসের মধ্যে দিয়ে সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, মোটামুটি ওই লেভেলে একটা কন্ট্রোল থাকে। তো কোটেশন গুলো ওর বাইরে যায় না, হয়তো কোম্পানির 10 জন ভেন্ডর আছে ল্যাপটপে, সো 10 জনের কাছে দিবে, এর বাইরে অন্য কাউকে দিতে পারবে না। এ ধরনের কন্ট্রোল কোম্পানিগুলোতে থাকে।
তারপরে থাকবে কি যে ধরেন এই যে বেশি প্রাইস দিয়ে না কিনে আর কি, হ্যাঁ। সো এই কোটেশন লেভেলে ধরেন এগুলো থাকলো, সে যখন কোটেশন করবে তখন তাকে ওই অ্যাপ্রুভ ভেন্ডরের কাছ থেকে করতে হবে, করে ফেললো, কোটেশন পেলো, পাওয়ার পরে ধরেন সে একটা দাম বা স্পেসিফিকেশন দেখে রেপুটেশন দেখে একটা কোম্পানিকে সিলেক্ট করলো যে না এই কোম্পানির কাছ থেকে আমরা নিব। তো যখন ওই কোম্পানির কাছ থেকে সিলেক্ট হয়ে ওই কোম্পানি ধরেন পেয়ে গেল যে এই কোম্পানির কাছ থেকে আমরা ল্যাপটপ নিব, তখন প্রক্রিউরমেন্ট ডিপার্টমেন্ট কি করবে? সো আমরা যদি পারচেজ রিকোয়েশন দেখি, তারপরে কোটেশনে পেলাম, এখন কি ইস্যু করবে? স্যার এখন স্যার অর্ডার ইস্যু করবে স্যার, পারচেজ Right. অর্ডার। রাইট। তো এটাকে আমরা ওয়াইডলি যেটা বলে হচ্ছে পিও, পারচেজ অর্ডার করে ফেলবে। এখন বলেন, আমরা কিন্তু প্রত্যেকটাতে রিস্ক দেখতেছি। সো পারচেজ অর্ডার যখন করে ফেলবে, যদিও কোটেশন নিয়ে একটা পার্টিকুলার কোম্পানিকে সিলেক্ট করে ফেলছে, এখন এই কোম্পানির কাছ থেকে সে কিনবে, এই কোম্পানিকে একটা অর্ডার পাঠাবে, পারচেজ অর্ডার। এই অর্ডার পাঠানোর সময় মানে এটাকে পারচেজ অর্ডার বলেন না অর্ডারিং বলেন, ম্যানুয়ালগুলোতে অর্ডারিং লেখা, যেভাবে যে নামে ডাকেন। সো এই পারচেজ অর্ডার যখন সে প্লেস করবে, তখন এখানে কি রিস্ক থাকতে পারে? আপনারা কিন্তু জাস্ট চিন্তা করে বলেন, বললাম না যে এটা হচ্ছে লজিক, মানে অ্যাসুরেন্স হচ্ছে একটা লজিক্যাল জিনিস, আপনি যা বলবেন তাই ঠিক, যদি আপনি জাস্ট প্রমাণ করতে পারেন। স্যার অর্ডার করার পরে নির্দিষ্ট সময়ের ভিতরে মালটা পৌঁছানো। সরি বুঝিনি, আরেকবার বলবেন। আর যখন পারচেজ অর্ডারটা করা হয় তখন নির্দিষ্ট সময়ের ভিতরে মালটা পৌঁছানো। আমি লাস্ট কথাটা বুঝতে পারতেছি না, হয়তো মানে নেটওয়ার্কের প্রবলেম মেবি। স্যার নির্দিষ্ট সময়ের ভিতরে মাল পৌঁছানো, বা আমি হয়তো কিছুটা টাকা স্যার বাকিতে কিনতে পারতাম, যে টাকাটা আমি আমার ক্যাশে ইউজ করতে পারতাম, সেটা না করে পুরোটাই নগদে পেমেন্ট দেবো, অর্থাৎ বাকি শর্তটা গ্রহণ করা না করা নিয়ে স্যার একটা রিস্ক থেকে যায়। রিস্ক তো অবশ্যই, এটা অফকোর্স আপনারা যেটা বলছেন এটা অবশ্যই রিস্ক, কিন্তু এটা হচ্ছে আরো পরের স্টেজের রিস্ক। ধরেন এখন আমি পারচেজ অর্ডার ইস্যু করতেছি, ধরেন পারচেজ অর্ডারকে আপনি একটা সিম্পলি কাগজের মতো মনে করেন, যেমন পারচেজ রিকোয়েশন একটা কাগজ যেখানে মানে রিকোয়েশনের জিনিসগুলো ছিল। এবার যখন অর্ডার প্লেস করতেছি, ওটাও ধরেন একটা অর্ডার প্লেস করতেছি আমি একটা কোম্পানির কাছে, সেইখানে কি কি ধরনের ভুল হইতে পারে? তার মানে 10টার জায়গায় দেখা যাচ্ছে 100টা হয়ে গেছে। রাইট, ফ্যান্টাস্টিক। রিকোয়েশন ছিল 10টা, সে হয়তো ভুল 100টা করে ফেলতে পারে, একটা শূন্য বেশি হইলে তো 100টা হয়ে যাচ্ছে। স্যার মাঝে ওই যে আপনার কিছু জিনিস সরকারি ভাবে হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্ট করার পরে দেখে গোনার পরে দেখলো যে কিছুটা কম আছে, প্রত্যেকটা প্যাকেটের মধ্যেই 2-4 পিস করে কম আছে। রাইট। সো এগুলো থাকতে পারে, অথবা ধরেন এই আরো আপনি যদি এটা ভাঙতে থাকেন দেখবেন যে প্রচুর রিস্ক বের করতে পারবেন। সো খুবই ইন্টারেস্টিং জিনিস। নিম্নমানের ইকুইপমেন্ট সরবরাহ করতে পারে ওই সময় পসিবিলিটি থাকে, চলে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু একজনকে অবশ্যই রিভিউ করে দেখতে হবে যে ও যে অর্ডারটা দিচ্ছে, যেমন ধরেন পারচেজ রিকোয়েশনে কি কি ছিল স্পেসিফিকেশন, সেগুলো আবার ঠিক মতো নাও থাকতে পারে, এখানে হয়তো অর্ডার দেওয়ার সময় সে উল্টাপাল্টা করে ফেলতে পারে বা কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে, ধরেন বাজেট এক্সিড করে ফেলতে পারে। তো ধরেন একটা তো বাজেট থাকে যে এই পারচেজ প্রত্যেকটা ল্যাপটপের জন্য 80,000 করে হয়তো লাগবে, সে হয়তো বেশি দাম দিয়ে কিনে নিতে পারে। বা ধরেন কি হয়, কোম্পানিতে তো এই পারচেজ গুলো ফ্রিকুয়েন্টলি হয়, এমন না যে একবারই হলো, প্রতিদিনই কিন্তু প্রচুর পারচেজ রিকোয়েশন আসে। সো দেখা গেলো একটা রিকোয়েশনের ক্ষেত্রে মানে অর্ডারটা দিয়ে ফেলছে আর এক রিকোয়েশনের, এলোমেলো হয়ে যেতে পারে। হ্যাঁ, সো দেখুন প্রত্যেকটা নাম্বার থাকে, স্পেশালি যখন সিস্টেমে থাকে এই পারচেজ রিকোয়েশনের একটা ধরেন নাম্বার আছে, যে পারচেজ রিকোয়েশন নাম্বার ধরেন পিআর লিখে হয়তো 001 দিল, 002 দিল, এরকম থাকে। সো এই পিওতে আবার পিওর একটা নাম্বার থাকবে না, নাম্বারিং গুলো করা থাকে, কিন্তু নাম্বারিং গুলো আবার অর্ডারিং বেসিস হয়, যে মাঝখানে যদি কোনো মিসিং না হয়। তো এই পিওতে পিওর একটা নাম্বার থাকবে, ধরেন পিও 001 থাকতে পারে, যাই হোক। আবার এই পিওতে উপরে কোথাও লেখা থাকবে যে এই পিওটা কোন পিআর এর এগেইনস্টে করা হয়েছে। তো ধরেন কোথাও থাকলো যে এটা পিআর মনে করেন 001, তো তখন কিন্তু এটা ম্যাচ করে দেখানোর ব্যাপার আছে যে এই পিআর এর এগেইনস্টে, এই পিওর এগেইনস্টে যে কোন পিআরটা আসলে সেটা ট্যাগ করা হয়। মজার ব্যাপার হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে এইগুলো সব সিস্টেমেই করে।
আচ্ছা ওটা পরে আসি। সো ধরেন আমরা এই পিও যখন পারচেস অর্ডার যখন ইস্যু করবে তখন ওই রিস্কগুলো আমরা দেখলাম। সো ওই রিস্কগুলো মিটিগেট করার জন্য আমরা ম্যানুয়াল কিছু কন্ট্রোল থাকতে পারে। যেমন ধরেন একজন হচ্ছে এটা দেখে দিল, রিভিউ করে দিল যে ঠিকঠাক আছে কিনা। সে ওই একই কাহিনী, সব জায়গায় প্রিপেয়ার রিভিউ থাকবেই। সো একজন প্রিপেয়ার করছে পারচেস অর্ডার, একজন রিভিউ করে ওকে করে দিল, কন্ট্রোলটা আছে। সে রিভিউ করার সময় সবই দেখলো যে পিয়ার নাম্বার ঠিক আছে কিনা, এটা ঠিক আছে না, সেই ঠিক আছে না, এগুলো দেখলো। এবার পিও ইস্যু হয়ে গেছে। পিও ইস্যু হওয়ার পরে ধরেন যে কোম্পানি হচ্ছে এই ল্যাপটপ সাপ্লাই দিবে, সে অর্ডারটা পেলো, পাওয়ার পরে সে ওই ল্যাপটপ সাপ্লাই দিল। ল্যাপটপ চলে আসছে এই কোম্পানিতে, একজন ধরেন রিসিভ করলো। এই ক্ষেত্রে একটা ওয়াইডলি জিনিস ইউজ করা হয়, এটা কি কেউ জানেন যে এখানে একটা রিসিভ নোট। রাইট? সরি স্যার, স্যার পিওটা স্যার একটু সামাইটা বলতেন স্যার, বুঝতে পারিনি। পিওর সামাই হচ্ছে ধরেন, হ্যাঁ যখন আমরা রিকোয়েজিশন পেয়ে গেলাম, কোটেশন নিয়ে নিলাম, এখন পারচেজ অর্ডার দিচ্ছি। সো অর্ডারে কি কি রিস্ক থাকতে পারে? রিস্ক থাকতে পারে যে ধরনের স্পেসিফিকেশন আমরা রিকোয়েজিশনে পেয়েছিলাম সেই স্পেসিফিকেশন নাই, ডিফারেন্ট কিছু ইস্যু করে ফেলতে পারে। বা অনেকগুলো পিআর থাকে সবসময়, হয়তো এই পিওটা হওয়া উচিত ছিল ওই পিআর এর, কিন্তু সে আরেকটা পিআর এর রিকোয়েজিশন দিয়ে ফেলছে, অর্ডার দিয়ে ফেলছে, এরকম হতে পারে। বা অর্ডার বেশি দিয়ে ফেলছে, একজন বলতেছিলেন 10টা পার্সেস রিকোয়েজিশনে আছে 10টা, সে দিয়ে ফেলছে 100টা বা 11টা বা 9টা, হোয়াটএভার। এটা হতে পারে, এটা ঠিক আছে কিনা নাম্বারটা, স্পেসিফিকেশন ঠিক আছে না, এইগুলো হচ্ছে একজন আবার ইয়ে করবে, রিভিউ করে সে হচ্ছে সাইন করে ফেলে যে ঠিক আছে, পিওটা ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল। রিস্ক তো আমরা বললাম অনেকগুলো রিস্ক, তার মধ্যে কন্ট্রোল একটাই, আপাতত একটাই আমরা আলাপ করতেছি যে ধরেন একজন হচ্ছে রিভিউ করছে, রিভিউ করে এটাকে ওকে করে দিয়েছে, এটা হচ্ছে কন্ট্রোল, যে সব ঠিক আছে। সবগুলো রিস্ক মিটিগেট করলো ওই কন্ট্রোল দিয়ে, যে একজনকে আবার রিভিউ করার জন্য রাখছে, সব ঠিকঠাক যাচ্ছে কিনা। ঠিক বুঝতে পারছেন? তারপরে ধরেন পিওটা ইস্যু হয়ে গেছে, এখন যেটা একজন বললেন যে যখন ল্যাপটপ পাঠিয়ে দিল, একজন রিসিভ করছে, তখন একটা ডকুমেন্ট ইস্যু করতে হয়, সেটাকে বলে গুডস রিসিপ্ট নোট, এটাকে বলে জিআরএন। জিআরএন এর সাথে আপনাকে ইনভয়েসটাও দিয়ে দিবে, কিন্তু কারণ যে সাপ্লায়ার যে এই ল্যাপটপটা সেল করতেছে সে তো টাকাটা তো এখনো পায় না, সে হচ্ছে গুডসটা পাঠিয়ে দিল, গুডসের সাথে নর্মাল একটা ইনভয়েস দিয়ে দেয় যে এত টাকা, মানে ওইখানেও স্পেসিফিকেশন থাকে যে আমি এই ল্যাপটপ দিলাম, এই স্পেসিফিকেশন ছিল, এইগুলো দাম হচ্ছে এত করে, এত টাকা আসে। সেখানে ভ্যাট ট্যাক্সের ইস্যু থাকতে পারে, অফকোর্স থাকে, ভ্যাট কত, ট্যাক্স কত, এগুলো থাকে। সে ইনভয়েসটা দিয়ে দিল। এখন ধরেন এই জিআরএন বা ইনভয়েসের কিন্তু এখন কিন্তু অনেক গতানুগতিক জিনিসগুলো। হ্যাঁ, জিআরএনও দেখবেন যে এখানে রিস্কি থাকবে, যে যেটা অর্ডার দিছিলাম হ্যাঁ সেটা দেয় নাই, ডিফারেন্ট জিনিস দিয়ে ফেলছে, বা স্পেসিফিকেশন ঠিক নাই, যে পরিমাণে দিয়েছিলাম সেই পরিমাণে দিয়েছে কিনা, সেই পরিমাণে দিল কিনা, স্পেসিফিকেশন ঠিক আছে কিনা, গুডস গুলা একজন তো বুঝে নিবে যে যেগুলো পাঠালো সেগুলো মানে ফল্টি কোনো জিনিস দিছে কিনা, তো চেক করে দিবে, চেক করে কিন্তু হচ্ছে একজন ওই সাইনটা দিয়ে দিবে। তারপর ইনভয়েস পেয়ে গেল, ইনভয়েস পাওয়ার পরে দেখবে যে ইনভয়েসে ওরা যে ইনভয়েসটা করছে সেখানে ঠিকঠাক মতো মানে ওরা ক্যালকুলেশন ঠিক করছে কিনা, একজন রিভিউ করবে, দেখবে ইনভয়েসটা নিবে, তারপরে দেখবে যে যতগুলো সে অর্ডার করছিল ততগুলোই ইনভয়েস ততগুলোর জন্যই করছে নাকি ইনভয়েস বেশি করে ফেলছে, বা ইনভয়েসে অনেক সময় প্রাইসটা ঠিক মতো দেয় নাই, বা ভ্যাটের যে ক্যালকুলেশন সেটা হয়তো বেশি করে ফেলছে, বা ট্যাক্স যেটা দেওয়ার কথা বেশি করে ফেলছে, হতে পারে। তো ওই লেভেলে ক্যালকুলেশন গুলো তখন ইনভয়েসটা দেখে একজন করে ওটা হচ্ছে সাইন। সো ওই এগেইন রিভিউয়ার আছে কিনা। তারপরে ইনভয়েসটা পাওয়ার পরে যেটা হয়, আমরা কি করি, দেখেন মজার ব্যাপার হচ্ছে আমরা এন্ট্রি দেই ইনভয়েসটা পাওয়ার পরে, ধরেন আমি টাকা দিব না, এখন টাকাটা পরে দিব। সো আমরা তখন কি করি, ল্যাপটপ বা যে নামে ডাকি পিপি ডেবিট আর হচ্ছে এপি অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। সো আমরা কিন্তু ওই অ্যাকাউন্টস পেবল এখানে ক্রিয়েট করে ফেলি। মজার ব্যাপার দেখেন, আমরা শেষ করি, অ্যাকাউন্টস পেবল ক্রিয়েট করে ফেললাম, এইখানেও ধরেন ইয়ে থাকবে, রিস্ক থাকতে পারে, কি যে রিস্ক হচ্ছে অ্যাকাউন্টস পেবল ঠিক মতো রেকর্ড করা হয় নাই। অ্যাকাউন্টস পেবল ঠিক মতো রেকর্ড করা হয় নাই,
এখানে আসতে পারে যে এন্ট্রি ঠিক মতো দেয় নাই, বা অ্যাকাউন্টস পেবল আসলে যখন এন্ট্রিটা দিল, একজন কিন্তু চাইলেই আসলে সিস্টেম এন্ট্রি দিয়ে ফেলতে পারে না। এটা এন্ট্রি দেওয়ার সময় দুইভাবে এখানে কন্ট্রোল থাকতে পারে, যে অ্যাকাউন্টস পেবল ঠিক মতো এন্ট্রি হয়েছে কিনা, এটা ম্যানুয়াল হতে পারে বা সিস্টেম হতে পারে। যে যেমনি ধরেন কি হতে পারে, নর্মাল প্রসেসে যেটা হয় যে যখন এন্ট্রি দিবে, একজন চাইলে এন্ট্রি দিয়ে ফেলতে পারে না। নর্মালি বড় বড় কোম্পানিগুলোতে যখন ইআরপি থাকে, সেখানে একজন এন্ট্রিটা হচ্ছে পার্ক করে রাখে। ধরেন এই এন্ট্রি দিল, অ্যাকাউন্টে এন্ট্রি দিল, পার্সেস ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট বা পিপি ডেবিট পেবল ক্রেডিট যাই হোক, দেওয়ার পরে ধরেন 100 টাকা ডেবিট, 100 টাকা ক্রেডিট, 100 টাকা অ্যাকাউন্টস পেবল, এটা সিস্টেমে ল্যান্ড করবে না, মানে এই এন্ট্রিটা হয়ে যাবে না, এন্ট্রিটা পার্ক হয়ে থাকবে, একজনের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করবে। এবং যখন পার্ক করে এন্ট্রি, এই এন্ট্রির ব্যাক এন্ডে যত ডকুমেন্ট আছে, দেন পিআর, পিও, ইনভয়েস, সবগুলো হচ্ছে আপ করে সাথে, যাতে যে রিভিউয়ার সে ওখানে ঢুকে দেখতে পারে যে ও যে এন্ট্রিগুলো দিল, ওই এন্ট্রিতে এপিতে কত যাবে বা ভ্যাটে কত আসবে, ট্যাক্সে কত, ভ্যাট পেবল, ট্যাক্স পেবল, এগুলো এন্ট্রি ঠিকঠাক মতো দিয়েছে কিনা, সেটা হচ্ছে একজন রিভিউ করে সে যখন ওই পাশে একটা হয়তো বাটন থাকলো যেখানে ওকে লেখা থাকবে, সে যখন ওকে করবে ঠিক তখনই হচ্ছে এই এন্ট্রিটা সিস্টেমে আসবে, তার আগে আসবে না। সো এটা একটা কন্ট্রোল, যে একজন হচ্ছে এই এন্ট্রিটা প্রিপেয়ার করে সিস্টেমে আগেই মানে ল্যান্ড করাই নাই, আগে পার্ক করে রাখছে, তারপরে মানে ওই রিভিউয়ার ওকে না করার পর্যন্ত যাবেই না, সিস্টেমে এটা কন্ট্রোল আছে। সো ধরেন ওই রিভিউয়ার রিভিউ করছে, রিভিউ করার পরে ওকে যখন করলো তখন হচ্ছে ল্যান্ড করলো। তো এপিতে রিস্ক হচ্ছে কি যে ঠিক মতো অ্যামাউন্ট আসে নাই, ট্যাগিং ঠিক মতো হয় নাই, হয়তো এই এপি মানে অ্যাকাউন্টস পেবলে তো আবার ধরেন ওয়াইজ থাকে, কাস্টমার ওয়াইজ থাকে। সো সে রিসিভ করছে মিস্টার এর কাছ থেকে, হয়তো যে প্রিপেয়ার করছে এন্ট্রি, সে এ না লিখে বি লিখে ফেলছে ভুলে, সো ওই রিস্ক থাকতে পারে। যদি কেউ না দেখে দেয় তাহলে রিস্ক কিন্তু রয়ে গেল আর কি, মানে ভুলটা হয়ে গেল। এই জন্য কি হয়, একজন রিভিউয়ার থাকে, সে রিভিউ করে দেয় যে হ্যাঁ ইনভয়েস দেখলে ইনভয়েসে কার নাম, অ্যাকাউন্টস পেবল তার নামই আছে কিনা, ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন ঠিক আছে, এভরিথিং সে এভরিথিং দেখে ওকে করে দিবে, তখন হচ্ছে ল্যান্ড করবে। তারপরে ধরেন ক্যাশ পেমেন্টের সময় যখন আসবে তখন পেমেন্ট করে দিবে। সো সেই পেমেন্টেও কিন্তু অনেকগুলো রিস্ক থাকে, যে পেমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, এখানে টাকাটা ঠিক মতো ডিসবার্স হচ্ছে কিনা, ব্যাংকে টাকা আছে কিনা আগে দেখে চেক করে নিতে হয়, এই তারপরে চেক ইস্যু করতে হবে, অনেকগুলো রিস্ক থাকে, যেগুলো ধরেন চেক বাউন্স হবে, দেখা যায় যে টাকা পেমেন্ট হয়ে যায় কিন্তু এন্ট্রি দেওয়া হয় না, রাইট। সো এই রিস্ক গুলো মিটিগেট করার জন্য এগেইন যখন ক্যাশ পেমেন্ট করবে তখন হচ্ছে আগেই পেমেন্ট হবে না। বড় বড় কোম্পানিগুলোতে যেটা হয় যে সব পেমেন্ট নরমালি একসাথে হয়, হয়তো সারাদিনে কয়েকটা পেমেন্ট হয়, সেইখানে যেমন এইচসিবির সাথে আমি দেখছি যে কি বলে এটাকে, ইন্টারফেস থাকে, যেমন একটা কোম্পানির ওরা যে ইআরপি চালায়, আবার ওই ব্যাংকের যে ওদের নিজস্ব সিস্টেম আছে, এই দুই সিস্টেমের মধ্যে আর একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমের থ্রুতে হচ্ছে পেমেন্ট গুলো হয়। তো যখন এখানে একজন পেমেন্ট করবে ট্রেজারি ডিপার্টমেন্টে, সে হচ্ছে পেমেন্ট সবকিছু ওকে প্রথমে এসে দেখবে যে এটা কিন্তু আলাদা একটা প্রসেস হতে পারে, যারা ক্যাশ নিয়ে কাজ করবে সে দেখবে যে এই ক্যাশে কি আছে, কি প্রসেস আছে, দেখবেন যে প্রথমে কি হয় যে সিস্টেম থেকে বের হয় যে কে কে কার কার আছে। আজকের দিনে যেমন ধরেন অ্যাকাউন্টস পেবল যারা ছিল, যাদেরকে পেমেন্ট করতে হবে, এদের অনেক সময় কি থাকে যে আপনার পেমেন্ট একটা টার্ম থাকে, যেদিন থেকে কিনবো তার 60 দিন পর মধ্যে পেমেন্ট করতে হবে। নরমালি কোম্পানি আগে কেন পেমেন্ট করবে, তো সিস্টেমই আপনাকে বলে দিবে যে আজকের দিনে কোন কোন পেমেন্ট ডিউ হয়ে গেছে, সেই পেমেন্টটা আপনি ওইগুলো পেয়ে যাবেন সিস্টেম থেকে, সেগুলো একবার ভেরিফাই করবেন, করার পরে দেখবেন যে আচ্ছা এই পেমেন্টগুলো আমার কোন কোন ব্যাংক থেকে করতে হবে। সেই ব্যাংকগুলোতে আবার ট্রেজারি ডিপার্টমেন্টের যে রিলেভেন্ট পারসন, সে খোঁজ নিবে যে ব্যাংকের ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা, তাছাড়া তো চেক বাউন্স করবে। সে ওগুলো দেখলো, দেখার পরে দেখলো ওকে ফাইন, ব্যাংকে সব ঠিকঠাক আছে, সে তখন পেমেন্টের জন্য প্রসেস করবে। প্রসেস হয়ে গেলে ব্যাংকে পেমেন্ট হবে না, এখানে আবার সিগনেটরি থাকে যে কে কে কত টাকার উপরে গেলে কে হচ্ছে এটা করবে, সিগনেটরি হিসেবে করে থাকে, অথরাইজড করা থাকে যে হ্যাঁ 1 লাখ টাকার উপরে হলে ও, কারণ এই জায়গাতে অনেক ঝামেলা হয়, 1 লাখ টাকার উপরে গেলে অমুকে সিগনেটরি, সে হচ্ছে এটা দেখে দিবে, সে ওকে করে দিবে, 2 লাখের উপরে গেলে অমুকে করবে, এরকম। যখন পেমেন্ট অনেক বেশি হয় তখন অনেক লেভেলে আসলে লাগে, অ্যাপ্রুভাল লাগে। সো আপনি তখন ট্রেজারের সাথে কথা বলে দেখবেন যে ওদের প্রসেস কি, কার কার কে কে সিগনেটরি, সেগুলো নিয়ে নেবেন, দেখবেন যে হ্যাঁ যে পেমেন্ট গুলো হলো বলা আছে প্রসেসে যে
2 লাখ টাকার উপর হলে অমুকে অ্যাপ্রুভ করে, দেখলেন যে এটা ট্রানজাকশন 2 লাখ টাকার উপরে সেই করছে কিনা, এই কন্ট্রোলগুলো থাকে আর কি। সে না করা পর্যন্ত পেমেন্ট হবে না। সো এরকম সিস্টেমে আপ করে থাকে, ওখানেই আবার ওকে করে দেয়। আবার ধরেন মাস শেষে ব্যাংক রিকনসিলিয়েশন গুলো হয়, এগুলো কিন্তু কন্ট্রোল, যে আমার ব্যাংকে যত টাকা থাকার কথা তত টাকা আছে কিনা, না বা কম বেশি থাকলে কেন, হয়তো আমার পেমেন্ট করার কথা ছিল, পেমেন্ট এখনো হয় নাই, বা আমার এটা রিসিভ করার কথা ছিল এখনো ব্যাংকে ঢুকে নাই। সো ওইগুলো কিন্তু আইডেন্টিফাই করে ব্যাংক রিকনসিলিয়েশনটা করে। এগুলো হচ্ছে এই প্রত্যেকটা কিন্তু কন্ট্রোল এক একটা। ব্যাংক রিকন কিন্তু ইটসেলফ এ কন্ট্রোল। হ্যাঁ, যে ব্যাংক রিকন করে দেখলো যে এখানে কোনো মিসম্যাচ আছে কিনা, এবং মিসম্যাচ থাকলে সেটা আইডেন্টিফাই করা, সেটা নিয়ে কাজ করা। এই হচ্ছে ওভারঅল ধরেন একটা প্রসেস। এবং আমরা এতক্ষণ যেগুলো আলাপ করলাম যে কন্ট্রোলগুলো, সেগুলো বেসিক্যালি আমরা আলাপ করছি ধরেন ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে, মানে এখানে হচ্ছে একটা মানুষের ইনভলভমেন্ট থাকবে, সে ম্যানুয়ালি করবে। এর মধ্যে অনেক আছে, অনেক কোম্পানি দেখবেন যে এই কন্ট্রোলগুলো হচ্ছে অটোমেটেড করে ফেলে। অটোমেটেড কিভাবে করা যায়? ফর এক্সাম্পল ধরেন পিআর আর পিওর মধ্যে একটা কন্ট্রোল থাকতে পারে কি, পিআরেও ধরেন থাকলো যে ঠিক আছে, যখন রিকোয়েজিশন দিবে তখন এখানে কত টাকার জিনিস লাগবে, টাকাটাও থাকবে। ধরেন ল্যাপটপ বললো যে 1 লাখ করে 10 লাখ টাকার জিনিস সে রিকোয়েজিশন দিচ্ছে। পিও যখন ইস্যু করবে তখন কোনোভাবেই এই 10 লাখ টাকার উপরে সে পিও ইয়া করতে পারবে না, রেজ করতে পারবে না। দেখেন ভালো ভালো কোম্পানিগুলোতে যেটা হয়, ইনিশিয়ালি এগুলো করে ফেলে, যখন পিআর, এই যে পিআর যখন সে দিল, পিআরটা সিস্টেমে এন্ট্রি করে ফেলে, আলাদা একটা ইন্টারফেস থাকে, ধরেন যে কোনো একটা ইন্টারফেস থাকলো, সেখানে হচ্ছে এটা পার্ক করা থাকে। এই পিআরটা যখন সে পার্ক করলো তখন পিআর এর ডিটেলস দেওয়া থাকলো, এখানে ধরেন পিআর নাম্বার দেওয়া থাকলো, পিআর এর কি লাগবে, এখানে 10টা ল্যাপটপ লাগবে, 10টা নাম্বার অফ কোয়ান্টিটি দেওয়া থাকলো, 10 ভ্যালু দেওয়া থাকলো, ধরেন পার ইউনিট হচ্ছে 1 লাখ করে, টোটাল কত 10 লাখ। এবার যখন কোটেশন নেওয়ার পরে যখন পিও অর্ডার হয়ে গেছে, এই পিওটাও তো ধরেন একজন আবার সিস্টেমে তুলবে, তখন সিস্টেমে পিও তোলার সময় বলে দিবে যে এই পিওটা কোন পিআর এর এগেইনস্টে। সো ওখানে পিও নাম্বার থাকবে, তারপরে এগেইনস্ট হুইচ পিআর ধরেন একটা কলাম থাকলো, তো সেখানে এন্ট্রি দিতে হবে যে পিআর এর নাম্বার থাকবে, সেই পিআর এর নাম্বারটা দিবে। দেওয়ার পরে কোয়ান্টিটি কত, ধরেন কোয়ান্টিটি বললো 10, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট 10 লাখ। এই যখন পিআরটা তুলবে সিস্টেমের ভিতরে লজিক দেওয়া আছে, যে পিওটা সিস্টেমে তুলতেছে সেই পিওর এগেইনস্টে যে পিআর রেজ করা হয়েছিল সেই পিআর নাম্বারটা দিতে হচ্ছে। যখন সে পিআর নাম্বারটা দিল তখনই সিস্টেম কি করবে, ওই পিআর যেটা আছে সিস্টেম অলরেডি তাকে নক করবে, ভিতরে নক করে দেখবে যে এই পিআর এর কি ছিল, এই পিআর ছিল হচ্ছে 10 লাখ টাকার পিআর। যদি এইখানে যে পিওটা সিস্টেমে তুলতেছে সে যদি ভুলে 10 লাখের কাছে 11 লাখ লিখে ফেলে, তাহলে সিস্টেম হচ্ছে এই এন্ট্রি নিবে না, একটা পপ আপ মেসেজ দিবে যে ব্রাদার বা সিস্টার, তুমি যে পিওটা এখানে ইনপুট দিচ্ছ সেটাতে 11 লাখ টাকা লিখছো, কিন্তু এটার এগেইনস্টে তো আমার পিআর ছিল 10 লাখ টাকা, তুমি 10 লাখ টাকার এগেইনস্টে অফকোর্স 1 লাখ টাকা পিও ইস্যু করতে পারবে না, বলে দেওয়া আছে সিস্টেমে। হ্যাঁ, সে 10 লাখের কম পিও অর্ডার করতে পারবে, কারণ কি ধরেন অনেক সময় যে দুইটা অ্যাসাইনমেন্টে কনসাইনমেন্টে আনতে পারে যে আমার 10 লাখ টাকার পিআর আমি হয়তো 2টা অর্ডার দিলাম 5 লাখ করে। তো প্রথম 5 লাখ যখন অর্ডার দিলেন 5টা ল্যাপটপের জন্য, তখন হচ্ছে আপনি এন্ট্রি দিচ্ছেন পিও নাম্বার 1, সে নিবে, কারণ পিআর হচ্ছে 10 লাখ টাকা আছে, 5 লাখ টাকা তুমি এন্ট্রি দিচ্ছ না প্রবলেম, বাট 10 লাখ টাকার উপরে তুমি দিতে পারবে না। এই যে কন্ট্রোল, যে কন্ট্রোলটা কি, রিস্ক হচ্ছে কি, যে রিস্ক হচ্ছে পিআর এর যে অ্যামাউন্ট তার সাথে বেশি অর্ডার দিয়ে ফেলছে, এটা রিস্ক। মিটিগেট করার কন্ট্রোল কি, কন্ট্রোল সিস্টেম একটা কন্ট্রোল আছে যে পিআর এর বেশি পিও ইস্যু করা যায় না, এটা করতে গেলেই সিস্টেম নিবে না। এই যে কন্ট্রোল, এটা কিন্তু অটোমেটেড কন্ট্রোল, এটা কোথায় আছে, সিস্টেমের ভিতরে লজিকটা দেওয়া আছে। আপনি অডিটর হিসেবে কি করতে পারেন, এটা ভেরিফাই করতে পারেন। কিভাবে ভেরিফাই করবেন, আগের যে কন্ট্রোলগুলো আপনি ভেরিফাই করছেন সেগুলো ডকুমেন্ট নিয়ে করছেন, যে একজন পিআর এ হচ্ছে একজন প্রিপেয়ার করছে, একজন রিভিউ করছে, সাইন করা আছে, সেগুলো দেখে আপনি বুঝতে পারতেছেন। কিন্তু আপনি যে ভিতরে অটোমেশন যে করা আছে, যেটা অটোমেটেড কন্ট্রোল গুলো করা আছে, সেগুলো যদি আপনি নলেজেবল হন, আপনি ওই লজিক গুলো বের করে দেখতে পারেন। কারণ ল্যাপটপে বা সিস্টেমে যেগুলো লজিক থাকে সেগুলো হচ্ছে ডিকোড করে ওগুলো বিল্ড করে। এর জন্য বলছিলাম যে আলাদা টিম থাকে, আইআরএম টিম অনেক ফার্মই আছে, তারা করতে পারে। অথবা আপনি যদি অত ঝামেলা না যান, যতটুকু আপনি করতে পারবেন কি, যে একটা ডামি, একটু পরে এগুলো আসবে, যে ডামি একটা এন্ট্রি দেওয়া হলেন ওকে দিয়ে, যে ঠিক আছে তুমি একটা কাজ করো,
আমার সামনে একটা পিএস, সেখানে তুমি লেখো যে পিআর একটা নাম্বার দাও, ডামি নাম্বার দেওয়ার পরে এটা কোয়ান্টিটি একটা ডামি দাও, 10টা কোয়ান্টিটি দাও, 100 টাকা দাও। এবার এটার জন্য একটা পিও ইস্যু করো, এটাকে ট্যাগ করে, সেখানে 10 টাকা দাও কোয়ান্টিটি, কিন্তু অ্যামাউন্ট লেখো 11 টাকা, দেখি নাই কিনা। যখন 11 টাকা দিল, আপনি কিন্তু সামনে দেখতেছেন ও কি করতেছে। যখন 11 টাকা দিল, তখন সিস্টেম নিল না, পপ আপ মেসেজ আসলো যে তুমি ভুল করতেছো, এটা 10 টাকা বেশি নিতে পারবে না। তো আপনি বলেন কি এই স্ক্রিনশটটা আমাকে দাও তো। তো ও তখন আপনাকে স্ক্রিনশট দিল, আপনি ওটা আপনার ফাইলে রেখে দিলেন যে সিস্টেমে এটা ঠিক আছে, লজিক 10 টাকার এগেনস্টে পিও 11 টাকা করা গেল না। এটার জন্য কিন্তু আপনার আলাদা একদম যে আইটি স্পেশালিস্ট হতে হবে তা কিন্তু না, আপনি কিন্তু সিম্পলি এটি করতে পারেন। তো যখন দেখলো যে এটা নিল না, তখন বললেন ঠিক আছে তুমি 10 টাকার নিচে দাও, তো 9 টাকা নিয়ে নিছে, তাহলে তো ঠিক আছে। তারপরে আপনি আসার সময় অফকোর্স ওই এন্টিটি ডিলিট করে দিয়ে আসবেন, যে তুমি যেটা করছো এটা ডিলিট করে দাও। এই হচ্ছে ওভারঅল, ধরেন যদি আমরা একটা প্রসেস বলি বা কন্ট্রোল নিয়ে কথা বলি। এবার আমি প্রথমে যেটা বলতেছিলাম যে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে কি, যে শুধুমাত্র এই কন্ট্রোলের জন্য না, সাবস্টেন্টিভ করতে গিয়ে দেখবেন যে আমরা যখন চ্যাপ্টার 13 পড়বো, তখন দেখবেন যে এরকম প্রচুর রিস্ক বের হবে। যখনই আপনি রিস্ক বুঝতে পারবেন, তখনই হচ্ছে আপনি আসলে মজা পাবেন কাজ করতে গিয়ে। আমি তো ধরেন এক্সাম্পল দেওয়ার জন্য হয়তো অনেক মানে ছোট করে বললাম। আমরা একটা জিনিস জানায় রাখি আপনাদেরকে, আইসিএবি আজ থেকে বছর 3 আগে, হ্যাঁ 3 বছরের মধ্যেই হবে, একটু বেশি হইতে পারে, 4 বছর আগে, আপনারা কি ইয়া পাইছেন যে অ্যানুয়াল অডিট, এটার নামটা এপিএম, হ্যাঁ, অডিট প্ল্যানিং ম্যানুয়াল, হ্যাঁ, এপিএম আছে আইসিবি তে। এটা একটু আগের 2009 সালের। আমরা তো সবকিছু হচ্ছে ইয়া করি, কি বলে, অ্যাডপ্ট করি ফ্রম আইসিডব্লিউ। তো ওদের এই বইটা আমরা ম্যানুয়ালটা আমাদের ইসে আছে, আইসিবি তে আছে। সো আইসিবি একটা গ্রেট ইনিশিয়েটিভ নিয়েছিল বছর 4 আগে। সেটা হচ্ছে সবার কথা চিন্তা করে, আমাদের তো ধরেন প্রায় 200-র মতো ফার্ম আছে। এপিএম এ যেটা করা আছে অডিট প্র্যাকটিস ম্যানুয়াল, ঠিক আছে, এটা নামটা মনে করছে। সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা অডিট কিভাবে হয়, হ্যাঁ, এগুলো থিওরিটিক্যালি সব আলাপ করা আছে। আমরা যেটা মোটামুটি হাই লেভেলে করলাম, সেগুলো ডিটেলসে একটু বলা আছে। আইসিবির যে কাউন্সিল, তারা হচ্ছে সিদ্ধান্ত নিল কি, যে যেহেতু আমরা একটা বিভিন্ন ফার্ম আছে, এক ফার্মের ওয়ার্কিং পেপার আরেক ফার্মের সাথে শেয়ার করে না, একটা কাজ করা যায় কিনা, যে ধরেন ডামি একটা ওয়ার্কিং ফাইল করলাম আমরা, একটা যে কোনটা পার্টিকুলার একটা কোম্পানি নিয়ে একটা কোম্পানিতে আমরা অডিট করতে গেলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করা হয় সেগুলো হচ্ছে পুরো একটা ফাইল করে ফেললাম। এটা নাম দিয়েছিল ডামি ওয়ার্কিং ফাইল। সো এইটা আমাদের এখানকার 4টা ফার্মকে দায়িত্ব দিয়েছিল এই কাজটা করার। তার মধ্যে কেপিএমজি, তারপরে ছিল হচ্ছে স্নেহাশিসদার ফার্মটার নাম হচ্ছে স্ম্যাক, স্নেহাশিস মাহমুদ কোন কেউ আছেন মনে হয় স্ম্যাকে, জানি না বিষয়। স্ম্যাককে দায়িত্ব দিল। তারপর দিল হচ্ছে আরেকটা ছিল হাওলাদার ইউনুস, এই ফার্মটা। আর একটা ছিল হচ্ছে ইয়াপুর নাম কি, ইদানিং সব নাম ভুলে যাই। মারিয়াপু না, সাইমা আপুকে চেনেন কেউ? ইসের ডিরেক্টর সাইমা আপু হচ্ছে কোন ফার্মের ডিরেক্টর? আরে না, বেশ ভালো ফার্ম, এসএফ আহমেদ, রাইট। সো এসএফ আহমেদকে, এই 4টা ফার্মকে হচ্ছে দায়িত্ব দিল এটা কাজটা করার। সো আমাদের ফার্ম থেকে আমাকে পাঠালো, আমার সাথে একজন ডিরেক্টর ছিল, উনি ছিল আর কি, আশরাফ ভাই। আর ওইখানে স্নেহাশিস দা ছিল, সাথে হচ্ছে ইয়াদাও ছিল, সুকান্ত দা, উনিও ছিল। এইখান থেকে সাইমা আপু যেটা বললাম, এসএফ আহমেদ ছিল। আর হাওলাদার ইউনিভার্সিটি ছিল হচ্ছে ইয়া ভাই, দাঁড়িয়ে আছে, এটার নাম হচ্ছে জাহিদ ভাই। সো আমরা মোটামুটি এই 4টা ফার্ম মিলে
দুই বছর ধরে কাজটা করছিলাম। আমরা তো সব একদম টানা কাজ করতে পারতাম না। সো এই একটা থেকে ইন্টারনেটে পাবলিশ করে যেসব লিস্টেড কোম্পানি, এরকম একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, নাম বলবো না, তো ওখানে নামটাও আসলে উজ্জ্বল রাখা হয়েছে, XYZ করা হয়েছে। ওই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টস আমরা ইন্টারনেট থেকে নামার পরে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা অডিট করতে গেলে যা যা লাগে ওগুলো আমরা ডকুমেন্ট করে ফেলছিলাম। ফর এক্সাম্পল, যে আমরা ধরেন প্রথমে টিম কোন টিম যাবে বা ওই কোম্পানির অ্যাসেসমেন্ট করলাম, সেখানে অ্যাসেসমেন্ট আমরা করে ফেলছি অলরেডি। হ্যাঁ, ওখানে লিখতেছে হ্যাঁ আমরা এই দেখলাম কোম্পানিতে এইগুলো আছে, আমাদের এগুলো করতে হবে। টিম সিলেক্ট করলাম, তা প্ল্যান করে ফেললাম যে কে হবে, কি কাজ করবো আমরা, সবকিছু একদম ডকুমেন্টেড করে সেইখানে আর বিভিন্ন সবার সাথে মিটিং দিলাম, সেখানে কি কি কথা হলো, প্রবাবলি কি কি কথা হতে পারে সেগুলো, হ্যাঁ আমরা এটা বললাম, সে এটা রিপ্লাই দিল, সেখানে কেন রিস্ক আছে আমাদের দেখতে হবে, সেগুলো ডকুমেন্ট করে ফেললাম। তারপর ধরেন যে কন্ট্রোল টেস্টিং, আমরা গেলাম, গিয়ে পার্সেস সিস্টেম একজন দেখছে, সে হচ্ছে এরকম পিআর দেখলো, কোটেশন দেখলো, পিও দেখলো, এইসব লেভেলে কি কি ধরেন রিস্ক আছে, কি 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 বলে কন্ট্রোল আছে, হ্যাঁ, এবং সেগুলো আমি টেস্ট করলাম, সেগুলোর রেজাল্ট কি, ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না, এরকম হিউজ। তারপর ধরেন আমরা সাবস্টেন্স টেস্ট করলাম, পিপিএ নিয়ে কাজ করতে, সেখানে আমরা ভাউচিং করলাম, সেখানে এই করলাম সেই করলাম, হ্যাঁ, এরকম প্রচুরই আছে, প্রায় 1000-এর বেশি হবে পেজ। এরকম করলাম, বছর দিয়ে লাগলো আর কি। ওইটা শেষ করার পরে আবার আরেকটা ফার্মকে রিভিউ করতে দিছিল, তারাও রিভিউ করলো, করে এখন মনে হয় ইসের দিকে আসে আর কি। পরে আমরা এটা নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করলো আইসিএবি। সো আমি ওই তখন অনেকগুলো ট্রেনিং এ ছিলাম, এখন যেহেতু ইন্ডাস্ট্রি চলে আসছে, এখন টাইম দিতে পারি না, ওদিকে যাই না। এখনো মনে হয় সুকান্ত দাইনার আমরা ট্রেনিং করায় এই ডামি ওয়ার্কিং ফাইলের উপরে। সো ইনিশিয়ালি হচ্ছে সব পার্টনারদেরকে আমরা ইনভাইট করছিলাম, যে যারা ট্রেন করতে চায় তারা আসতে পারে। একটা মনে হয় ফি দেওয়া হয়েছে 7-8 হাজার টাকা করে, মনে হয় রেজিস্ট্রেশন ফি। ওইখানে 2 দিনের ট্রেনিং ছিল, ট্রেনিং সেশন। সো ওই পার্টনারদের যে ট্রেনিং, ওই ট্রেনিং হচ্ছে আমি ছিলাম, মানে আমি ট্রেনার হিসেবে ছিলাম, আমরা ওগুলো ট্রেন করেছি 2 দিন ধরে আইসিবিতে। তারপরে এর পর স্টেজ ছিল যে ম্যানেজারদেরকে ট্রেন করা, তারপর স্টেজ ছিল যে স্টুডেন্ট যারা আছেন আপনাদের তাদেরকে ট্রেন করা। সো ওগুলো এখন কিন্তু অনগোয়িং চলতেছে অলরেডি। এটা হয়তো আপনারা খুব তাড়াতাড়ি ইসে পাবেন, মানে ম্যানুয়াল হিসেবে পেয়ে যাবেন ডামি ওয়ার্কিং ফাইল, ওইখান কিন্তু অনেক হেল্প নিতে পারবেন। আমি আপনাকে একটা জিনিস দেখাই, এখানে স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন? স্যার শুধু এই ইয়েটা দেখতে পাচ্ছি স্যার, ওয়ার্ডটা দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার ওটাও দিচ্ছি। এটা কি ডেস্কটপ শেয়ার দেওয়া যায় না এখানে? সেটা দেওয়া যায় স্যার, স্ক্রিন শেয়ার দেন স্যার, তাহলে হবে স্যার। মোডে গিয়ে জুমটা আসলে ইউজ তো না খুব বেশি, আমি তো ইসে করাই মাইক্রোসফট টিমসে করি। সো এখানে শেয়ার রিজিউম করলাম। স্ক্রিন শেয়ারটা কোথায় আছে বলেন তো? স্যার শেয়ার, যেখান থেকে স্যার ফাইলটা শেয়ার করেছেন ওখানে ক্লিক করেন স্যার, অপশনগুলো আসবে না স্যার। স্টপ শেয়ার দিলাম, শেয়ার করেছেন, আবার ক্লিক করেন। অল্টার এস দিলেও শেয়ার চলে আসে। অল্টার এস আসেন। আচ্ছা আমি করি ডকুমেন্টে বের করি আগে। সো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, এটা খুব মজার একটা জিনিস। সেটা হচ্ছে জাস্ট একবার আপনাকে দেখাই রাখি। Resources, then share.
আচ্ছা, এই স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন নাকি আমি আবার শেয়ার দিব? না স্যার, এখন দেখতে পাচ্ছি। ওকে, শেয়ার দিচ্ছি। দেখতে পারলে বলেন। দেখা যাচ্ছে। যেমন ধরেন এখানে আছে কি রিভিউ অফ ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ, এখানে অনেক অনেক কিছু আছে। ধরেন এটা একটা প্ল্যানিং এর, এটা শুধু প্ল্যানিং পার্ট। হ্যাঁ, এপিএম এর প্ল্যানিং পার্ট। প্ল্যানিং এর একটা পার্ট হচ্ছে আপনার ইয়ে করা, যেমন ধরেন এখানে প্রপার্টি প্ল্যান রিক্রুটমেন্ট, কন্টেস্টিং না কিন্তু এখানে যেমন একদম পুরো ওয়ার্ক পেপার মতো কোন ক্লায়েন্ট কি ইয়ার এন্ড কবে, ডেট কবে, কে কে প্রিপেয়ার করছে, রিভিউ করছে, একটা মিনিমাম লেভেলের একটা ডেসক্রিপশন দেওয়া। এখানে পিপিএ নিয়ে আপনি যখন কাজ করবেন তখন প্রসেস থাকবে, সেই প্রসেসের মধ্যে কি কি কন্ট্রোল থাকতে পারে, যেমন ধরনের অথরাইজেশন অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রপোজাল, এরকম অনেকগুলো ইয়ে থাকবে। এই ধরনের এইগুলো কন্ট্রোল আছে পিপিই তে। সো এগুলো আপনি ইফেক্টিভ কিনা, হ্যাঁ কন্ট্রোল এক্সিস্ট করে কিনা, এগুলো টেস্ট দিন পরে আবার আমরা এটা কি করবেন, ফার্দার টেস্ট করবেন কিনা, টেস্ট করবেন। ইয়েস, এই প্রত্যেকটা টেস্টিং এর জন্য আবার আপনি ওয়ার্কিং পেপার কিভাবে বানাবেন সেগুলো আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা ওয়ার্কিং পেপার করা আছে। সো ওগুলো পেয়ে যাবেন। আর এটা আমি শেয়ার করে দিব না, কারণ এটা যদি আপনাদের সামনে থাকে অনেক হেল্প হয়। যেমন আমরা ধরেন কি করছিলাম, আমরা পারচেজ এন্ড আদার এক্সপেন্স এটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখানে ধরেন কি কি থাকে, অ্যাপ্রুভাল অফ পারচেজ রিকোয়েশন থাকতে পারে, সিকোয়েন্সিয়াল নাম্বারিং আছে কিনা, পারচেজ অর্ডারে 3-way ম্যাচ আছে কিনা, ম্যানেজমেন্ট রিভিউ করছে কিনা, অ্যাকচুয়াল এক্সপেন্স শিডিউল, এরকম অনেক কিছু থাকতে পারে। সো আমরা হাই লেভেলে 8টা 10টা 15টা যেভাবে পারি আর কি এটা করা হয়েছে, এবং প্রত্যেকটার জন্য আলাদা ওয়ার্কিং পেপার আছে। যে অ্যাপ্রুভাল অফ পারচেজ রিকোয়েশন এন্ড পারচেজ অর্ডার, এটার জন্য আলাদা ওয়ার্কিং পেপার পাবেন। সেখানে আবার ডিটেলসে বলা যায় আমি এতগুলো স্যাম্পল নিলাম, সেগুলো হচ্ছে এই টেস্ট করছি, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আচ্ছা এটা হচ্ছে আপনার ধরেন কন্ট্রোল টেস্টিং এ কি কি থাকতে পারে, এটা থাকলে আপনি অনেক কিছু হেল্প নিতে পারবেন এখান থেকে। নরমালি এর বাইরে খুব বেশি কিছু থাকে না। এটা একটা, তারপরে থাকতে পারে হচ্ছে আর একটা এই পরেরটা কি দেখতে পাচ্ছেন নাকি, এটা যেন আবার আলাদা শেয়ার দিতে হবে। আমি আর একটা ডকুমেন্টে গিয়েছি, ওটা কি দেখতে পাচ্ছেন? না স্যার, আপনি স্যার স্ক্রিন শেয়ার করলে তাহলে স্যার আপনার স্ক্রিনে যা আছে সব দেখতে পারবেন, আর ডকুমেন্ট শেয়ার করলে স্যার শুধু যেই ডকুমেন্টটা শেয়ার করবেন শুধু ওইটাই দেখতে পারবেন। তাহলে এইটা ক্লোজ করে আবার ওই ডকুমেন্টটা শেয়ার করতে হবে, তাহলে ওইটা দেখতে পারবেন। এখানে কি আছে, শেয়ার কম্পিউটার সাউন্ড, অপটিমাইজ স্ক্রিন শেয়ারিং ফর ভিডিও ক্লিপ, এই তো কিছু দেখি নাই। মনিটর বা ডেস্কটপ শেয়ার লেখা আসছে কিনা স্যার এরকম? এটা এখানে দেখতে পাচ্ছি না, ডেস্কটপ শেয়ারটা থাকা উচিত। আচ্ছা স্ক্রিনটা আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার দেন। রাইট। স্যার এখন আপনি যেটাই ওপেন করবেন সেটা দেখতে পাবেন। সো এটা এখন দেখতে পাচ্ছেন না? আর একটা এটা হচ্ছে রিস্ক রেসপন্স সামারি। এখানে চ্যাপ্টার 13 এ গিয়ে আমরা দেখব যে ধরেন ফর এক্সাম্পল প্রপার্টি প্ল্যানিং ইকুইপমেন্ট, আপনি যখন এটা অডিট করবেন তখন এখানে কি কি কাজ করবেন, কি কি নেবেন, কি কি দেখবেন না দেখবেন বলা আছে এখানে, ঠিক আছে বলা আছে এখানে হচ্ছে সামারিটা করা আছে। ইনভেস্টমেন্ট দেখতে গেলে কি কি করবেন এখানে বলা আছে। এটা না, অনেক কিছু আছে, চেক লিস্ট আছে এখানে। আপনি স্যার আমাদেরকে এটা একটু শেয়ার করেন, আমরা ইনশাআল্লাহ মানে শেয়ার করে দেব, সেটা বলছি না, আমি করে দেব এগুলো প্ল্যানিং এর মেইলে অথবা স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেইলে দেব, মেইলে প্রেফার করি। আমি একটা ইমেল চেয়েছিলাম আপনারা, কথা আছে আমার কাছে, হ্যাঁ আয়াতটা দিয়েছিল, এটা আমি দিয়ে দেব। স্যার সো এগুলো নিয়ে আমরা আপনারা দেখতে পারেন না, আমি আপনাদের শেয়ার করে রাখবো, আপনারা দেখে নিয়ে এটা। এবার একটা জিনিস আপনাদের সাথে আলাপ করি, সেটা হচ্ছে
এই যে এত কথা বললাম, আমরা ধরেন সবকিছু পেয়ে গেলাম, প্রসেস পেয়ে গেলাম, কি কি রিস্ক থাকতে পারে সেগুলো দেখে ফেললাম, তারপরে হচ্ছে এগুলো আমরা কি কি কন্ট্রোল থাকতে পারে সেই কন্ট্রোল টেস্ট করব। একটা কোশ্চেন কি মাথায় আসতেছে যে আপনি কয়টা কন্ট্রোল টেস্ট করবেন? এটা তো আসলে ওপেন রয়ে গেল। এখন এটা আপনাদের কাছে আইডিয়া আছে কিনা? ফর এক্সাম্পল, ধরেন আপনি ব্যাংক রিকনসিলিয়েশন হয় কোম্পানিতে, বা ইন্টারেস্ট এক্সপেন্স, যেটা এক্সাম্পল দিয়েছিলাম যে প্রতি মাসে একটা করে এন্ট্রি দেয়। সো 12 মাসে আপনি ইন্টারেস্ট এক্সপেন্স 12টা এন্ট্রি পাবেন, 12টা ডকুমেন্ট পাবেন, যেখানে একজন প্রিপেয়ার আছে, একজন রিভিউয়ার আছে। এই 12টার মধ্যে আপনি কয়টা কন্ট্রোল দেখবেন? স্যার অ্যাট লিস্ট 40% দেখবো স্যার। ওকে, আপনি পার্সেন্টেজ দিয়ে বলছেন 40%। আর কেউ কিছু শেয়ার করতে পারেন যে আপনি কয়টা কন্ট্রোল দেখলে বেটার হয় 12টার মধ্যে? আচ্ছা, সেটা মনে হয় বলেন। স্যার মেবি ওই প্রতিষ্ঠানে ইন্টারনাল কন্ট্রোলের উপর ডিপেন্ড করে। সেটা যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম হাই হয় তাহলে আমি কম দেখবো, আর যদি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম উইক হয় তাহলে আমাকে পুরোটাই দেখতে হবে। ওকে, ফ্যান্টাস্টিক। সো যেহেতু আমি আগে বলছি যে আমাদের অডিট স্ট্যান্ডার্ড হচ্ছে অনেকটা ওপেন জাজমেন্ট ইউজ করতে হয়, সেখানে ধরেন এখন যে বিগ ফোর আছে, বিগ ফোর বিভিন্ন ফার্ম বিভিন্নভাবে এটা অ্যাপ্লাই করে। কেপিএম যেটা আমি জানি, যেটা আমরা করেছি, ওটা একটু শেয়ার করি আপনার সাথে। স্যাম্পল সাইজ নিয়ে একটা টেবিল করা আছে ওদের কেপিএমজি। হ্যাঁ, যে দেখেন এইখানে জিনিসটা খুবই মজার। ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রোল অ্যাক্টিভিটি এক পাশে, মানে এই যে কন্ট্রোল অ্যাক্টিভিটি হয় একটা কোম্পানিতে, সেটা ফ্রিকোয়েন্সি কেমন, সেটা কি অ্যানুয়াল হয় নাকি কোয়ার্টারলি হয়, মান্থলি, উইকলি, ডেইলি বা রিকারিং হয়, এটা হচ্ছে আগে আপনাকে বের করতে হবে। যেমন ধরেন অনেক কোম্পানিতে অ্যানুয়াল, মানে এটা কিন্তু স্পেসিফিকলি একটা এন্ট্রির জন্য, একটা প্রসেসের জন্য কিন্তু না। আপনি যে কন্ট্রোল নিয়ে কাজ করতেছেন সেই কন্ট্রোলের ফ্রিকোয়েন্সি কেমন সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন কিছু কন্ট্রোল থাকবে যেগুলো ফ্রিকোয়েন্সি অ্যানুয়াল হয়। ফর এক্সাম্পল, অ্যানুয়াল একটা কন্ট্রোল একটা ফ্রিকোয়েন্সি মানে সারা বছরে একটা বারই হবে, এরকম কোনো মাথায় আসতেছে, কন্ট্রোল মাথায় আসতেছে আপনাদের? বা ট্রানজাকশন বা যাই হোক অ্যাক্টিভিটি। যেমন ধরেন একটা হতে পারে, একটা কোম্পানি ইম্পেয়ারমেন্ট টেস্ট করে আপনার অ্যাসেট ভ্যালু করে, অ্যাসেট রিভ্যালুয়েশন করে স্যার। এটা ইমপ্লিমেন্ট হতে পারে, ইমপ্লিমেন্ট লস হতে পারে। রাইট, রিভ্যালুয়েশন করে বা ইম্পেয়ারমেন্ট করে। সো এটা কিন্তু সারা বছরে হয়তো একবারই করে দেয়। সো এইখানে কিছু কন্ট্রোল থাকবে ইম্পেয়ারমেন্টের, যে ইম্পেয়ারমেন্ট টেস্ট ঠিকমতো হয়েছে কিনা। সো আপনি যখন পিপি নিয়ে কাজ করতেছেন, ইম্পেয়ারমেন্ট টেস্টিং এর কন্ট্রোল দেখতেছেন, সেটা কিন্তু আপনি সারা বছর একটাই পাবেন। সো এটাকে ফ্রিকোয়েন্সি হিসেবে আমরা বলতে পারি কি অ্যানুয়াল, তাই না? অ্যানুয়াল। তো যখন এরকম কন্ট্রোল পাবেন যে অ্যানুয়াল, তো আপনি ফ্রিকোয়েন্সি পেয়ে গেলেন বাম পাশেরটা। এবার ডান পাশে আসেন, স্যাম্পল সাইজ কি বলছে? রিস্ক অফ ফেইলার হচ্ছে লোয়ার না হায়ার? রিস্ক অফ ফেইলার মানে কি? এই যে কন্ট্রোল কিন্তু সব কোম্পানিতেই আছে, বাট এই কন্ট্রোলটা ফেল করে অনেক সময়। ফেল কিভাবে করে? ফর এক্সাম্পল ধরেন এমন না যে মানে কন্ট্রোল পারফর্ম করেনি, কন্ট্রোল পারফর্ম করছে কিন্তু কন্ট্রোল ঠিক মতো হয় নাই পারফর্ম করা। ফর এক্সাম্পল যে আমি নিজেকে দিক বলি, আমাদের কেপিএমজিতে যখন ছিল টাইম শিট ফিল আপ করতে হয়, আপনাদের হয়তো অনেক ফার্মে করা লাগে, যে ধরেন আপনি কোন ফার্মে কোন কোম্পানিতে কত ঘন্টা কাজ করলেন, সেটা প্রতি সপ্তাহে একটা করে টাইম শিট ফিল আপ করতে হয়। যে আমি এই কোম্পানিতে আছি, আমি এই এত কাজ করছি। এটা হচ্ছে ম্যানেজার সাইন করে দেখে। এখন এই যে আপনি কিন্তু প্রিপেয়ার, যে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে এটা প্রিপেয়ার করলো যে আমি হচ্ছে এই সপ্তাহে এই ক্লায়েন্টে ছিলাম, এই ক্লায়েন্টে এত ঘন্টা দিয়েছে, এই ক্লায়েন্টে এত ঘন্টা আমি স্পেন্ড করেছি। সো ম্যানেজারের দায়িত্ব হচ্ছে আপনি যে ঠিকঠাক মতো করলেন কিনা, আপনি যে বলতেছেন যে আপনি এই ক্লায়েন্টে এত ঘন্টা দিয়েছেন, এই ক্লায়েন্টে এত ঘন্টা দিয়েছেন, আসলে ম্যানেজার দেখে হচ্ছে সাইন করবে। তার মানে একটা কন্ট্রোল কি, যে আপনি ভুলভাল কথা বলতেছেন না, আপনার টাইম অ্যালোকেশনটা ঠিক আছে। সো ম্যানেজার হচ্ছে আপনি যখন যাবেন, সে তখন দেখে ওকে বলে সাইন দিবে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ঠিক মতো দেখা হয় না, হয়তো এমনি আসলো সাইন দিয়ে দিল, হয়তো অনেক প্রেশারে আছে, কাজের প্রেশারে একজন আসলো সাইন দিয়ে দিল। কোম্পানির ক্ষেত্রে ওটা হয় যে ধরেন ইন্টারেস্ট এক্সপেন্স,
একজন রিভিউয়ার তার রিভিউ করার কথা, সে কিন্তু আসলে তার উচিত হচ্ছে সে রিক্যালকুলেশন করবে, কিন্তু করে না। দেখা গেল যে এমনি পরিচিত ভুল টুল করে না বেশি, হয়তো তার এক্সপিরিয়েন্স থেকে সে টাইম করে দেয়। সো এরকম একটা ফেল করা দেখা গেল যে হ্যাঁ এটাতে প্রিপেয়ার আছে একজন, আবার রিভিউয়ার আছে একজন, কিন্তু ইন্টারেস্ট ক্যালকুলেশনটা ভুল আছে। সো আমার কন্ট্রোলটা ফেল করি। কন্ট্রোলের রিস্ক ছিল হচ্ছে যে এই যে ইন্টারেস্ট এক্সপেন্স যে সে প্রিপেয়ার করছে সে হয়তো ভুল করছে। এই রিস্কটা অ্যাভয়েড করার জন্য আমরা কন্ট্রোল কোম্পানি করছিল কি যে একজন রিভিউ করবে। দেখা গেল যে রিভিউ যে করছে, রিভিউ করার পরেও জিনিসটা ভুল হয়ে গেল, ফেল করার অনেক সময়। সো আপনি দেখবেন যে একটা কোম্পানি যখন যাবেন, যেসব কন্ট্রোল আছে সেসব কন্ট্রোলটা কারা পারফর্ম করতেছে, কিভাবে পারফর্ম করতেছে, এগুলো দেখে, বা ধরেন একজন কন্ট্রোল যে হচ্ছে কন্ট্রোলটা পারফর্ম করে, যে রিভিউয়ার, তার নিজেরই নলেজ নেই হয়তো অত ভালো, আপনি কথাবার্তা বলে বুঝতে পারলেন, তখন কিন্তু আপনার মনে হবে যে ওর ভালো যাতে নলেজ নেই, যে প্রিপেয়ার যা করছে ও তাই হতে সাইন করতেছে। সো এই কন্ট্রোলটা ফেল করার সম্ভাবনা, মানে রিস্কটা কি অনেক হায়ার, বুঝতে পারতেছেন? আর যদি মনে হয় না এই কন্ট্রোল যে পারফর্ম করে সে অনেক এক্সপিরিয়েন্সড একটা লোক, সে অনেক ধরে একটা করে, সে মোটামুটি ভালোই ক্যালকুলেশন করে দেখে, আপনি হয়তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছেন, তখন আপনি ডিসাইড করলেন যে ঠিক আছে রিস্ক অফ ফেইলার হচ্ছে লো, এই কন্ট্রোলটা ফেল করার রিস্ক কি লো, ঠিক আছে। সো আপনি ডিসাইড করবেন যেটা রিস্ক, প্রথম হচ্ছে আপনি ফ্রিকোয়েন্সি বের করলেন N1, তারপরে রিস্ক বের করলেন যে না এটা হচ্ছে লো। সো যখন লো রিস্ক হবে আর ফ্রিকোয়েন্সি হবে অ্যানুয়াল, তখন আপনি একটা টেস্ট করলেই হবে। অ্যানুয়াল ক্ষেত্রে আপনি লোয়ার হোক হায়ার হোক, যেহেতু একটাই আছে আপনাকে মাস্ট করতে হবে। সো দুটোর ক্ষেত্রে সেম একটা। কিছু কন্ট্রোল আছে কোয়ার্টারলি করে, যা ধরেন অনেক সময় কোয়ার্টারলি রিকনসিলিয়েশন করে অনেক কিছু। এই ধরনের কন্ট্রোল যখন দেখবেন বছরে 4টা পাবেন, 4টার মধ্যে যদি রিস্ক অফ ফেলিয়ার হায়ার হয় তাহলে হচ্ছে 2টা দেখতে বলছে, লোয়ার হলে 2টা দেখতে বলছে। আসলে 4টার মধ্যে তো একটা দেখা যায় না, এই জন্য 2টাই, মানে যেহেতু অল্প 2 জায়গায় 2টা করে সাজেস্ট করছে। এর মধ্যে মাস্ট একটা হচ্ছে পিরিয়ড এন্ডেডটা হবে। ধরেন কোয়ার্টারলি তো যখন হয়, আপনি যদি কোনো কোম্পানিতে যান, সেটা ডিসেম্বর ওদের কোয়ার্টার মানে পিরিয়ড এন্ড হয়, তাহলে মার্চে হবে, জুনে হবে, সেপ্টেম্বর হবে, ডিসেম্বরে হবে কোয়ার্টারলি। সো এরা সাজেস্ট করছে কি যে আপনি যে এই ডিসেম্বরটা মাস্ট রাখবেন, ডিসেম্বরটা নেবেন, আর হচ্ছে বাকি 3টা যে কোনো একটা নেবেন। কারণ অনেক সময় কোম্পানিগুলো ওই মান্থ ইয়ার ক্লোজিং এর সময় হচ্ছে গাফলাগুলো করে, সারা বছর ঠিকঠাক মতো করে, শেষে কি কি অ্যাডজাস্টমেন্ট দিতে হবে সেগুলো ইয়ার এন্ডে এসেই দেয়। যার কারণে ইয়ার এন্ডের ট্রানজাকশন গুলো খুবই ক্রিটিক্যাল আমাদের জন্য, আবার কন্ট্রোল গুলো ক্রিটিক্যাল। সো ইয়ার এন্ডের একটা রাখতে বলছে, বাকি যে কোনো একটা নেবেন। যদি মান্থলি হয়, যেমন ধরেন যে ব্যাংক রিকনসিলিয়েশন যেটা প্রতি মাসে হয়, বা ইন্টারেস্ট নিয়ে কথা বলছিলাম, প্রতি মাসে এন্ট্রি দেয়। সো মান্থলি আপনি ডিসাইড করবেন কিভাবে, আপনি যখন পপুলেশন চাবেন যে কোনো জিনিস, ধরেন বললেন যে ব্যাংক রিকনসিলিয়েশন গুলো দেন, তো দেখলেন যে ব্যাংক রিকনসিলিয়েশন গুলো মান্থলি করে, সো এটা আপনি মান্থলি বুঝতে পারতেছেন। সো ব্যাংক রিকন 12টা, একটা ব্যাংকের জন্য 12 মাসের জন্য 12টা থাকে। তখন এই 12টার মধ্যে যদি রিস্ক অফ ফেলিয়ার লো হয়, মানে এই কন্ট্রোলটা রিস্ক ফেল খুব বেশি হয় না, রিস্ক অনেক লো, তখন 2টা দেখবেন, যে কোনো 2টা। আর যদি হায়ার হয়, যে মানে এটা ফেল করে অনেক, তাহলে একটু বেশি দেখতে হবে, 3টা দেখবেন। ঠিক সিম্পলি যদি আপনার সেম যদি উইকলি হয়, সেক্ষেত্রে আপনার উইকলি হলে কি বছর থাকে 52টা, 52টার মধ্যে আপনি রিস্ক অফ ফেলিয়ার লো হলে দেখবেন 5টা, আর যদি হাই হয় দেখবেন 8টা। সো নর্মালি আমরা অডিটরে যেটা করি, একটু কাজ কমানোর জন্য কথাবার্তা বলে টেলে নর্মালি লোয়ারটাই নিই। সো উইকলি দেখবেন 5টা, দেখবেন ডেইলি হয়, ডেইলি মানে ধরেন এক বছরে তো 365 দিন, হয়তো ওই কন্ট্রোলটা প্রতিদিন একবার করেই হয়। তো সো পপুলেশন 365, সো আউট অফ 365 আপনি হচ্ছে 15টা দেখবেন যদি লোয়ার হয়, আর রিস্ক অফ ফেলিয়ার হায়ার হলে দেখবেন 25টা। রিকারিং মানে কি, রিকারিং হচ্ছে যে একদিনই অনেকবার হয়, যেমন ধরেন বিশেষ করে পার্সেস সেল এগুলো তো অনেক হয়। তো যখনই আপনার পপুলেশন ট্রানজাকশন 365-র উপরে চলে যাবে, 365 এর উপরে, তখন হচ্ছে যতই থাকুক তার মধ্যে 25টা নিতে হবে, আর এখানে নেবেন হচ্ছে 40টা যদি হাই হয়। সো এটা মোটামুটি গাইডলাইন আছে, এটা আমি শেয়ার করে রাখবো আপনাদের সাথে, আজকেই মিট করে দিব, এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এবার চলেন চ্যাপ্টার 5 এ আসলে আমরা যে জিনিসগুলো আলাপ করলাম এতক্ষণ, দেখবেন যে এই কথাগুলোই বলা আছে চ্যাপ্টার 5, 6, 7, 8। চ্যাপ্টার 5 এ ইন্টারনাল কন্ট্রোল, এই ওভারঅল কথাগুলো বলা আছে, আর 6 এ আছে হচ্ছে রেভিনিউ নিয়ে, যে রেভিনিউ সিস্টেমটা কি,
7 এ আছে পার্সেস নিয়ে, পার্সেস যেটা আমরা অলরেডি আলাপ করে ফেললাম, এইগুলোই আছে। আর 8 এ আছে হচ্ছে আপনার ইয়া নিয়ে পার্সোনাল কস্ট মানে হচ্ছে আপনার স্যালারি নিয়ে। সো আমরা এই 5 নাম্বারটা দেখে ফেলি, হ্যাঁ কুইকলি দেখে ফেলি। ধরেন ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল, এখানে কি কি বলা আছে? এখানে ইন্টারনাল কন্ট্রোল ডেফিনিশন দেয়া আছে, লিমিটেশন দেয়া আছে ইন্টারনাল কন্ট্রোলের, ইন্টারনাল কন্ট্রোলের কম্পোনেন্ট কি কি থাকবে সেগুলো নিয়ে কথাবার্তা বলা আছে, আর এই ইন্টারনাল কন্ট্রোলের ইনফরমেশন কই পাওয়া যায় সেগুলো নিয়ে কথাবার্তা বলা আছে। আমরা কিন্তু এর সাথে অনেক বেশি আলাপ করে ফেলছি, তারপরে আপনারা দেখবেন যেগুলো নিয়ে কথাবার্তা বলা। সো ডেফিনেশনের ক্ষেত্রে একটা জিনিস আপনার এই দেখেন এখানে যেটা বললাম, এখানে কিন্তু একটা লিগ্যাল একটা ইয়া করছিলাম না, যে লিগ্যালি এটা পারচেজ করা যায় কিনা, এটার একটা চেকিং করছিলাম, তাই না? ঠিক আছে, যদি পুরো প্রসেসটাকে আমি 3 ভাগে ভাগ করি, সেটা লিগ্যাল না ইলিগাল, এটা একটা প্রসেস ধরেন। আর এই যে পারচেজ রিলেশন থেকে শুরু করে ইনভয়েস পর্যন্ত বা জিআরএন পর্যন্ত, এটা একটা প্রসেস। মানে এই প্রসেস থেকে 3 ভাগে ভাগ করি। আর একটা হচ্ছে এই ইনভয়েস থেকে শুরু করে। দেখেন একটা হচ্ছে কি যে কমপ্লায়েন্স ইস্যু আছে কিনা। যদি আমরা পুরো এই প্রসেসটাকে বা ইন্টারনাল কন্ট্রোলের পুরো প্রসেসটাকে 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা একটা প্রথম ভাগে দেখি কি যে এটা আসলে কমপ্লায়েন্স মেইনটেইন করে কিনা কোম্পানি, লিগ্যালি আমরা ঠিকঠাক আছে কিনা, এটা একটা কন্ট্রোল থাকে। আর একটা থাকে যে অপারেশনাল, মানে দেখবেন যে এটা কিন্তু এখনো কোনো ফাইন্যান্সিয়াল এন্ট্রি আসে নাই এই পর্যন্ত, এখনো কি ফিনান্সিয়ালে বা অ্যাকাউন্টসে কোনো এন্ট্রি করছে, করে নাই। এটা টোটালি হচ্ছে কোম্পানি যে অপারেশন করে, এই অপারেশন লেভেলের যে রিস্কগুলো সেগুলো নিয়ে কাজ করে, সেই রিস্কগুলোর কি কি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারে, অপারেশনাল কন্ট্রোল। ঠিক আছে, আর এটা হচ্ছে রিপোর্টিং, মানে আমরা এখন রিপোর্ট করে ফেললাম, আমাদের এখন ফিনান্সিয়ালি আসলো। আমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোনটা বলেন তো, কোন পার্টটা অডিটরের জন্য? প্রকিউরমেন্ট রিকুইজিশন না, আমরা কাজ করি হচ্ছে অ্যাকাউন্টস নিয়ে, অ্যাকাউন্টস পেয়েবল, রাইট। এই লাস্টের পার্টটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, রিপোর্টিং যখন হয়ে যাচ্ছে। তার মানে এইখানে যদি ভুলভাল থাকেও কিছু, আমাদের খুব বেশি যায় আসে না। আমরা দেখবো যে যখন সে এন্ট্রি দিল, সেই এন্ট্রি আমাকে তো দেখাচ্ছে যে ল্যাপটপ কিনেছে ধরেন 10টা ল্যাপটপ 1 লাখ করে 10 লাখ টাকা। তো এটা তো লাস্ট একটা এন্ট্রি দিল, যেটাতে ধরেন অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট করে ফেলছে, ভ্যাট পেয়েবল ক্রিয়েট করে ফেলছে, ট্যাক্স পেয়েবল ক্রিয়েট করে ফেলছে, পরে আবার ক্যাশেও গেছে। হ্যাঁ, সো আলটিমেটলি এগুলো কিন্তু আমাদের অ্যাকাউন্টসে ল্যান্ড করছে। যখন এটা এন্ট্রি দিল তখন কিন্তু আমাদের পিপিএ তে হয়তো 10 লাখ ঢুকে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল 10 লাখ ঢুকে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাকাউন্টসে এখন পর্যন্ত কিছু আসে নাই। কিন্তু কোম্পানি অপারেট ঠিক মতো করতেছে কিনা সেটার জন্য হচ্ছে কোম্পানি বিভিন্ন ধরনের কন্ট্রোল আছে এইখানে। এটা কিন্তু কোম্পানির পুরো অপারেশনাল কন্ট্রোল। আর এটা হচ্ছে ধরেন কমপ্লায়েন্স কন্ট্রোল, যে কমপ্লাই করতেছে কিনা আমরা লিগ্যালি। সো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, এটা আমরা বেশি এমফাসিস দেই, এইটাতে আমরা বেশি কাজ করি। তারপরে এগুলো এই লেভেলে যদি আপনি কাজ করেন, আমার সাজেশন থাকবে হচ্ছে আমাদের এই প্রফেশনে আমাদের কাজগুলো ভ্যালুয়েটিং হয় না। সো ভ্যালু অ্যাড করা, এখানে কোনো একটা ঝামেলা পেয়ে গেছেন, সেটা হচ্ছে রিকমেন্ড করবেন যে তোমাদের এখানে এটা ইমপ্লিমেন্ট করা দরকার। একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, আমরা এরকম একটা টেলকোতে যখন কাজ করতে গেলাম, সেখানে আপনারা দেখবেন যে প্রিপেইড পোস্টপেইড দুটো আলাদা ইয়া থাকে, প্যাকেজ থাকে, ইয়া থাকে সিমের। সো প্রিপেইড হচ্ছে সবসময় লাইভ হয়। লাইভ মানে কি, আপনার টাকা থাকলে আপনি কল করতে পারবেন, টাকা না থাকলে কল করতে পারবেন না, সহজ কথা। যখন আপনি কল করা শুরু করছে তখন থেকে টাকা কাটা শুরু করছে। আর পোস্টপেইড হচ্ছে যে আপনি আগে কল করবেন, কথা বলবেন, তারপরে হচ্ছে আপনি বিল সেটেল করবেন, মাস শেষে যে বিল দিবেন। সো প্রিপেইডে এই কন্ট্রোলটা ছিল যে যখন আপনি আপনার ব্যালেন্স থাকবে না তখন অটোমেটিক কল ড্রপ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। কিন্তু পোস্টপেইডে একটা প্রবলেম হয়েছিল কি, যে পোস্টপেইডে ধরেন আপনাকে একটা লিমিট দেয় যে আপনি সারা মাসে 10,000 টাকার উপরে কথা বলতে পারবেন না। এরপরে কথা বলতে গেলে আপনাকে আগে 10,000 টাকার বিল সেটেল করতে হবে, তারপরে আবার আপনাকে নতুন করে আপনি কথা বলতে পারবেন। সো এইখানে যেটা হতো আর কি, ধরেন একজনের এরকম 10,000 টাকার লিমিট আছে, সে কি করছে 9,900 ধরেন 95 টাকা সে খরচ করে ফেলছে, আর 5 টাকা সে কথা বলতে পারবে। ওই 5 টাকা ব্যালেন্স নিয়ে সে যখন কথা বলা শুরু করছে, ধরেন সে 20 মিনিট 30 মিনিট কথা বলছে, কিন্তু
সিস্টেমে হচ্ছে ওই লজিকটা দেওয়া ছিল না যে ওর লিমিট ক্রস করলে কলটা ড্রপ হবে, এরকম লজিক ছিল না। সিস্টেম লজিক ছিল কি যে পোস্টপেডের ক্ষেত্রে যেটা হতো, ওরা কথা বলা শেষ যখন হতো তখন হচ্ছে সিস্টেমে ওর ইয়াটা ক্যালকুলেট করতো যে কত চার্জ হয়েছে। হওয়ার পর যদি দেখতো যে ওর লিমিট ক্রস করে ফেলছে, তাহলে ওই ধরেন 1020 টাকা খরচ করে ফেলছে সে 10,000, তো 10,020 টাকা তার নামে বিল হয়ে যেত, কিন্তু এই তারপরে সে আর কল করতে পারতো না। আমরা বলছিলাম কি এটা লাইক করেন, লাইক প্রিপেড, মানে সে যখন 9,995 টাকা শেষ করার পরে 5 টাকা ব্যালেন্স আছে তার কথা বলার, মানে লিমিট আছে, তখন যখন সে কথা বলতে শুরু করবে তখনই সিস্টেম হচ্ছে এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে 5 টাকার কথা বলা শেষ হয়ে গেলে ড্রপ করে দেবে, লাইন ড্রপ করে দিবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রিকমেন্ডেশন ছিল। আমরা দেখলাম যে এই পোস্টপেডে এই কন্ট্রোলটা নাই, তো ফাইন, আমরা ম্যানেজমেন্টের কাছে গেলাম যে এই পোস্টপেডে এই কন্ট্রোলটা আপনারা ইমপ্লিমেন্ট করেন। ম্যানেজমেন্ট কি করলো? ম্যানেজমেন্ট বললো যে ভেরি গুড, আপনারা অনেক ভালো ইয়ে করছেন, কাজ করছেন, ভালো অফার দিয়েছেন। আমরা লাস্ট ক্লাসে লাভ করতেছিলাম স্কেল যে ধরেন ওই পিপি হওয়া উচিত, কিন্তু পিপি কেন করে না? কারণ কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখছে যে এটা আমার দরকার নেই, বুঝতে পারছেন? সো ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের ওইটা বোঝাইলো যে আপনি রিস্কটা কি ফিল করতেছেন। তো আমরা বললাম যে আমরা রিস্ক ফিল করতেছি যে এমন অনেক কাস্টমার থাকতে পারে যারা ওই সময় কিন্তু অত মানে অনেক মানে বেশ কিছু আগের কথা বলতেছে, ওই সময় অত রেজিস্ট্রেশন করে এগুলো মানে যে সিম এর যে ভেরিফিকেশন কি বলে, এখন যে ইয়া করে আপনার মেশিন ভেরিফাই করে আপনাকে সিম দেয় বা আইডি কার্ড নিতে হয়, তখন হয়তো সিম এমনি কিনতে পারতো। তো বললাম আমার রিস্ক হচ্ছে যে আপনি একটা কাস্টমারকে 10,000 টাকা লিমিট দিলেন বা 5,000 হোয়াটএভার, সে কি করতে পারে ওই লিমিট যখন শেষের দিকে আসবে সে তো দেখতে পারে যে তার কত টাকা ইউজ হয়েছে, সে কি করবে এরকম কথা বলতে থাকবে, কথা বলে অনেক বিল তুলে ফেলে সিম ফালাই দিল, আপনাকে আর পেমেন্ট করলো না, তো আপনার তো তখন ব্যাড ডেটটা আননেসেসারি অনেক বেড়ে যাচ্ছে। তখন ওনারা বলে দেখেন আপনি এই যে কথাটা বললেন যে এটার জন্য আমার লস, সেটা আমরা একটু ইয়ে করি, রিভিউ করার পরে আপনাদের কাছে ব্যাক করতেছি। তো কয়েকদিন পরে ওনারা বললো কি যে আমরা বুঝতে পারছি যে মোটামুটি আপনাদের রিস্ক ঠিক আছে, মানে ভেরি গুড পয়েন্ট, কিন্তু এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, সিস্টেমে যদি লজিকটা সেট করতে যাই যে খরচ হবে আমার, যদি না করে এরকম কোনো মানে 2 নাম্বারই করে কাস্টমার, ওটার যে লস, ওটা আমরা দেখতেছি যে আমাদের পোষায় না, বেনিফিট হয় না। সো আমরা এটা যাচ্ছি না, লাইভে যাচ্ছি না, এটা যেমনি থাক। আমরা আসার আগে ইন্টারনাল যে অডিট আছে, ইন্টারনাল অডিটের সাথে এটা আলাপ করে এসেছিলাম যে আমরা এটা রিকমেন্ড করছিলাম, আমরা এটা ইগনোর করছি যে আসলে লস খুব বেশি হয় না, তো আমরা করাইতে পারিনি। পরের বছর গিয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওই বছর সম্ভবত ওই উগান্ডার কিছু লোক এরকম ইয়া করছিল, ঝামেলা করছিল, এরা এই কাজটা করছে। ওরা মানে কি ভিওআইপির ইয়া করে বিজনেস করে, একবার কানেক্ট করে এটা হচ্ছে ইয়া করতে থাকে, মানে কথা বলতে থাকে। তো ওরা এই কাজটা করছিল, এরা এরকম কথা বলতে থাকে, মানে অনেক টাকা বিল, 4-5 লাখ টাকা বিল তুলে ফেলে এরকম কিছু সিমে হাবিজাবি করে ওই সিমটি ফালাই দিচ্ছে, ওদেরকে আর ধরতে পারে না। তো ইন্টারনাল অডিট ওরা এই অপারেশনাল লেভেলে কাজ করতে গিয়ে এগুলো পাইছে, পাওয়ার পর আমাদের সাথে শেয়ার করছিল পরের বছর, তখন আমরা গিয়ে ধরছে দেখেন এগুলো কিন্তু বাড়তেছে অনেক। তো ওরা দিন শেষে আসলে এটা ইমপ্লিমেন্ট করছিল পরে, এখন তো পোস্ট পেডে হচ্ছে ওরা করে। এই ধরনের যখন কোনো ইয়া পাবেন, কোম্পানিতে যাবেন, ওদের কি কি রিস্ক আছে, কন্ট্রোল আছে, এর বাইরেও আপনি চিন্তা করবেন যে আর কোথায় কোথায় কন্ট্রোল তারা ইমপ্লিমেন্ট করতে পারে এই অপারেশন লেভেলে, তো সেগুলো সাজেস্ট করবেন। সেগুলো সাজেস্ট করলে কি হয় যে আপনাদের তখন ভ্যালুটা বাড়ে যে না অডিটরের এই রিকমেন্ডেশনে আমরা এটা করছি, আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, এগুলো করবেন। বাট বেসিক্যালি আমরা এগুলোর উপর বেশি ইন্টারেস্টেড। সো দেখবেন যে ইন্টারনাল কন্ট্রোলের এই ডেফিনিশনে এই কথাগুলো বলা আছে, এই যে রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা লাস্ট পার্ট নিয়ে কথা বললাম, ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি অফ অপারেশনস, এই যে অপারেশনের যে মিডিয়াল পার্টটা বললাম, আর হচ্ছে কমপ্লায়েন্স করে কিনা, এগুলো হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। সো আমরা একটা কাজ করি, আমরা দেখবেন যে এই চ্যাপ্টার যখন আমরা অলরেডি পড়াই ফেলছি, তারপরে আমরা একবার গো থ্রু করবো হালকা করে, যার বেশিক্ষণ লাগবে না। চ্যাপ্টার 6, 7, 8 এই 3 চ্যাপ্টার আরো সহজ, অলরেডি করেই ফেলছি। দেখেন যে এটা হচ্ছে চ্যাপ্টার 6 পারচেজ, আমরা যে কথা বললাম রিকুইজিশন থেকে শুরু করে হয়তো আর একটু ডিটেইলস করছে এখানে। তো এই পেমেন্ট এগুলো সবই আছে, এইগুলো কিন্তু আলাপ করে এখানে। সো প্রত্যেকটা অর্ডারিং দেওয়ার সময়, গুডস করার সময়, পেমেন্ট করার সময় কি কি রিস্ক আছে, সো এখানে দেখবেন যে সবগুলো সব পার্টে রিস্ক আছে, কন্ট্রোল অবজেক্টিভ, মানে আমাদের ওই অবজেক্টিভ আমরা কি কি কন্ট্রোল ওরা
ইমপ্লিমেন্ট করছে এবং সেই টেস্ট করলেন আপনার কি টেস্ট করলেন এগুলো নিয়ে বলা। যেমন অর্ডারিং এ মানে পিও নিয়ে, কিন্তু অর্ডারিং মানে হচ্ছে পারচেজ অর্ডার, ঠিক আছে। তো পি অর্ডারিং এ কি কি থাকতে পারে, রিস্ক থাকতে পারে এখানে, আর কি কি কন্ট্রোল অবজেক্টিভ। যেমন একটা ধরেন আনঅথরাইজড পারচেজ মে বি মেড ফর পার্সোনাল ইউজ, এটা নিয়ে কিন্তু আমরা এটাই আলাপ করলাম। যখন রিস্ক বলবেন আপনি, রিস্ক হচ্ছে নেগেটিভলি বলবেন যে এই ঝামেলাটা হতে পারে, যেমন আনঅথরাইজড পারচেজ হতে পারে পার্সোনাল ইউজের কারণে। সো কন্ট্রোল অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে যে সবগুলো যে অর্ডার দিচ্ছে সেগুলো হচ্ছে প্রপারলি অথরাইজ হয়েছে এবং ডিউলি প্রসেস হয়েছে, এটা হচ্ছে কন্ট্রোল অবজেক্টিভ। মানে আমার কন্ট্রোল ইমপ্লিমেন্ট করার অবজেক্টিভ হচ্ছে এটা, যে এটা যেন প্রপারলি অথরাইজড হয়। এটারই দেখবেন পরে আছে কি কন্ট্রোল কি, এই কন্ট্রোলগুলো যে আমরা এগুলো করলাম, যে ধরেন ইয়া করতে হবে, অথরাইজ কাস্টমার হতে হবে, হ্যাঁ। তারপরে না এগুলো অনেক অনেক কথা বলা আছে, সেগ্রিগেশন অফ ডিউটি থাকতে পারে। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা আবার টেস্ট করলাম। এই জিনিসগুলাই এই অর্ডারিং এ বা গুডস ইনওয়ার্ডে পেমেন্টে এই কথা বলা মানে পরীক্ষায় যেটা আসতে পারে, যে ধরেন বললো আপনার যে অর্ডারিং করার ক্ষেত্রে কি কি রিস্ক থাকতে পারে এবং কি কি কন্ট্রোল থাকতে পারে, তখন কিন্তু আপনি এগুলো লিখবেন যেগুলো আমরা আলাপ করলাম, এগুলো লিখলেও হবে। অথবা আপনি এখানেও একটা আইডিয়া পাবেন এই ইসে থেকে কন্ট্রোল চেকলিস্ট থেকে চেকলিস্ট থেকে একটা আইডিয়া পাবেন যে কি কি রিস্ক থাকে থাকে এখান থেকে, এই যে এখান থেকে দেখতে পারবেন। এর বাইরেও ইউটিউবে সার্চ দিতে পারেন, হ্যাঁ। সো মোট কথা হচ্ছে আপনি যদি কনসেপ্টটা বুঝে ফেলছেন, আমার মনে হয় একবার একটু গো থ্রু করলেই, জাস্ট আপনি এই চ্যাপ্টারগুলো পড়বেন একবার, পড়ে দেখবেন যে আপনারা বুঝতে পারতেছেন। তো পারচেজ সিস্টেম যখন বুঝে ফেলবেন তখন দেখবেন যে সেলস সেম, সেলস হচ্ছে অপোজিট অফ পারচেজ, একটু ঘোরায় দেওয়া। আর ওয়েজেস বা পার্সোনাল কস্টে সেম জিনিস থাকবে, যে ধরেন আপনি রিস্ক কি কি থাকতে পারে, যে আপনি একটা এমপ্লয়িকে 2বার পেমেন্ট করে ফেলছেন কিনা, এমপ্লয়িকে পেমেন্ট করার সময় ভ্যাট ট্যাক্স ঠিক মতো কারেন্ট নাই, তারপরে ধরেন কি বলে এমপ্লয়ি নাই, তাকে পেমেন্ট করছেন হয়তো সে রিটায়ার করে ফেলছে, এরকম অনেক রিস্ক পাবেন যেগুলো আপনি নিজেও বলতে পারবেন। এবং সেই রিস্কগুলোর জন্য কি কি কন্ট্রোল থাকতে পারে, ম্যানুয়ালি একবার একটু জাস্ট ওয়ান টাইম রিডিং করেন, রিডিং করলে আপনি বুঝতে পারবেন, আই এম শিওর এর কোনো ভুল নাই এর মধ্যে। কিন্তু আপনাদেরকে একটু পড়তে হবে রিডিংটা, হ্যাঁ। রিডিং পড়তে হলে দেখবেন যে এখানে অনেক সময় বড় বড় কোশ্চেন চলে আসে, হয়তো 5-10 মার্কের কোশ্চেন চলে আসে, সো এগুলো তখন সুন্দর লিখতে পারবেন। যে নাও পড়েন, আই হোপ যে আমাদের আলোচনা থেকে আপনারা বুঝতে পারতেছেন, এগুলো আপনারা নিজেও মাথা থেকে লিখতে পারবেন। তারপর আই সাজেস্ট যে আপনারা একবার ম্যানুয়ালটা পড়েন বা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখেন যে এই রিলেটেড কি কোশ্চেন আসছে, ওই দুই একটা কোশ্চেন ঘুরে ফিরে আসে, হয়তো অর্ডারিং থেকে আসলো বা গুডস ইনওয়ার্ড যে জিআরএন থেকে আসলো, ওইগুলো কি কি রিস্ক আছে, কি কি কন্ট্রোল আছে, জাস্ট একবার গো থ্রু করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে হয়ে গেছে। সো আমরা এখন একটা ব্রেক নেই, ব্রেক নেওয়ার পরে এটার উপরে আরো 5-10 মিনিট আলাপ করবো, আলাপ করার পরে আমরা চ্যাপ্টার 13 চলে যাবো, ঠিক আছে। ওকে স্যার, আমরা 15 মিনিটের ব্রেক নেই, আমরা 7:45 আসি আবার, হ্যাঁ। স্যার একটা বিষয় জানা ছিল। হ্যাঁ, আমরা এসে আলাপ করি, ঠিক আছে, এসে আমরা আপনার কোশ্চেনটা নিচ্ছি 7:45, ঠিক আছে। আমরা শুরু করবো আপনার কোশ্চেন দিয়ে, ওকে। সো 7:45 ব্যাক করে।
আমি একটা কিষান ভাই, হ্যালো কিষান ভাই, কিষান ভাই, কিষান ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করেন।